তাসফি অসহায় চোখে ওদের দিক তাকিয়ে রইল। প্রথম বেল শেষে সুজন নিস্তব্ধর কেবিনে এলো, এসেই চেয়ারে গা এলিয়ে দিল। সুজনকে দেখে নিস্তব্ধ ভ্রু কুঁচকালো, প্রশ্ন করলো, কি ব্যাপার, এত হতাশ কেন? সুজন কপাল ঘষে বলল, ভালো লাগছে না, মা বিয়ের জন্য প্যারা দিচ্ছে। নিস্তব্ধ সিরিয়াস হয়ে বলল, দেখ সুজন, বিয়ে করা তোর এখন দরকার। আঙ্কেল আন্টিরও তো একটা শখ আহ্লাদ আছে, তাই না? তৃপ্তিকে কেন নিজের কথা বলিস না? সুজন নিস্তব্ধর দিকে তাকালো, দুর্বল হেসে বলল, তৃপ্তির মতো মেয়েকে ভালোবাসা যায় নিস্তব্ধ, কিন্তু জীবনসঙ্গী করা যায় না। নিস্তব্ধ অবাক হয়ে বলল, মানে তুই তো ওকে ভালোবাসিস? তবে সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ নিস্তব্ধ, তুই বুদ্ধিমান ছেলে। তৃপ্তি যে ক্যাটাগরির মেয়ে, তাকে সংসারের মায়া বেঁধে রাখা সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, তবে ওকে কাছে পেতে চাই না। যখন ওর বিষয়ে জানতাম না, তখন থেকে ওকে ভালোবাসি। আমার ভালোবাসা তো মিথ্যে নয়, কি করে ভুলবো সে ভালোবাসা? ছুতে চাইতাম ওকে, কিন্তু যেদিন থেকে ওর বিষয়ে জানলাম, সেদিন থেকে ওকে ছোঁয়ার ইচ্ছেটা মরে গেছে। ও ওর মতো বেঁচে থাক, নিজের মতো চলুক। আমি কখনো আড়ালে দেখব, কখনো হয়তো সময়ের পরিবর্তনে ভুলেও যাব। ওকে জীবন সঙ্গিনী হিসেবে আমি চাই না। চাইলে আরও অনেক আগেই মায়ের কাছে নিয়ে যেতাম ওকে। আমি চাই আমার জীবন সঙ্গী আমার মতো করে থাকবে, আমাকে সে শ্রদ্ধা করবে, ভীষণ করে ভালোবাসবে, অভিমান করবে, রাগ দেখাবে। আমার বাবা মাকে শ্রদ্ধা করবে, যার মস্তিষ্কে হাজারটা পুরুষের ছবি থাকবে না। তৃপ্তির পক্ষে তার কোনোটাই করা সম্ভব নয়। ও অহংকারী, অসুস্থ পরিবেশে বড় হয়েছে। সে কি করে আমার সুস্থ ফ্যামিলির সাথে মানিয়ে নেবে? তৃপ্তিকে যেহেতু ভালোবাসি, তাই ওকে ভুলতে পারি না, শত চেষ্টা করেও। তবে আমি চাই এমন একজন আমার জীবনে আসুক, যে আমার এই দুঃখগুলোকে নিঃশেষ করে দিতে পারবে। বাকিটা জীবন আমায় ভালোবেসে আগলে রাখবে। নিস্তব্ধ মাথা নাড়ল। বুঝলাম, তবে বিয়ে করছিস না কেন? সুজন মুহূর্তে কণ্ঠ পরিবর্তন করে হতাশ কণ্ঠে বলল, মেয়েই তো পছন্দ হচ্ছে না ভাই। ধুর, জীবনটা বেদনার ভাই। নিস্তব্ধ সুজনের পিঠে ধরাম করে থাপ্পড় মেলে বলল, শালা তুই আর শুধরাবি না। আমি শুধরালে কেমন করে হবে? তোর বাসর ঘর কে সাজাবে? নিস্তব্ধ চোখ গরম করে চেয়ে বলল, দাঁড়া তুই। সুজনকে আর পায়কে? সে দৌড়ে বেরিয়ে গেল, বলে গেল, দেখ ভাই, চিন্তা করিস না, তোর মেয়ের সাথে আমার ছেলের সেটিংটাও আমিই করিয়ে দেব। বাই দোস্ত। সুজনের ছেলে মানুষই কাণ্ডে নিস্তব্ধ রাগ করতে গিয়েও হেসে দিল। সময় তখন দ্বিপ্রহর, রোদেরা গাছের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে। তাদের তপ্ততাও খানিকটা কমে এসেছে। নিস্তব্ধ চেম্বার আগমন ঘটল তাসফির। নক না করেই ঠাস করে ঢুকে পড়ল। আজ রোগী নেই। নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, নক করে আসা উচিত ছিল। তাসফি ভাবলেশহীন ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। তাই? হ্যাঁ। নিস্তব্ধ চেয়ার ছেড়ে উঠে তাসফির কাছাকাছি এসে দাঁড়ালো। তাসফি তার সামনে সকালের পাওয়া চিরকুটটা মেলে ধরলো, বলল, এটা চিনেন? নিস্তব্ধ ভাব আর ভঙ্গিমা করে বলল, এটা যে আপনার হাতের লেখা, বুঝতে পারছেন? নিস্তব্ধ মাথা নাড়লে তাসফি রেগে গেল। হেয়ালি করছেন কেন? আপনি জেনেও কেন প্রশ্ন করছেন? সকালে ফোন কেন ধরেননি? পানিশমেন্ট। তাসফি অবাক হয়ে বলল, আবার কিসের পানিশমেন্ট? নিজে ভেবে দেখুন। মানেটা কি? আমি আপনাকে ব্লক করেছিলাম বলে আপনি এখন এমন করবেন? ভুল, এমন করব না। একবার করলাম, আপনি দীর্ঘদিন করেছেন। আমি এক মুহূর্ত করে আপনাকে আমার অনুভূতিটুকু বোঝালাম, দ্যাটস ইট। তাসফি অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ আবারও ফিসফিস করে বলল, মিসেস সিয়া স্যার, আপনি আমায় চিনেননি। বলেছিলাম আমার প্রত্যেকটা পাওনা আমি সুদে আসলে ফিরিয়ে নেব। কাটাকাটি হলে আর ভালোবাসা জমলো কোথায় বলুন? বাকি কথাটুকু বলার সুযোগ পেল না নিস্তব্ধ। দিতে চাইল না বোধহয় তাসফি। মুহূর্তের মাঝে শার্টের কলার টেনে ধরল। নিস্তব্ধ সামান্য ঝুঁকতেই তাসফি নিস্তব্ধের অধর আঁকড়ে নিজের কোমল ওষ্ঠের সহিত। নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দু হাতে সিলিন্ডারের মতো উঁচু করে। তাসফি তাকে ছেড়ে দিয়ে ঈষৎ চর বসালো নিস্তব্ধ দুই গালে, বলল, আপনি এক নম্বরের একটা বদলোক। ভেবেছিলাম আপনি শুধরে গেছেন, কিন্তু না। কুকুরের লেজ কি আর সোজা হয়? অসহ্য।
নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি করলাম বউ? আপনি কি করলেন মানে? আপনি তো সব নষ্টের মূল। বারবার আমায় চিন্তায় রাখেন, সব কিছু গন্ডগোল করে দেন। উফ, আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো আমি। তাসফি দৌড়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠাস করে চেয়ারে বসে পড়ল। বউ তার বেজায় খেপে গেছে। আসলে এই নিস্তব্ধ সব দোষ তোর, কিন্তু বউকে না রাখালেও তো তোর ভালো লাগে না, কি করবি বল? হ্যাঁ, আসলে এই এত সুখের মাঝে জীবনটাই বেদনার। সময়টা প্রায় দুপুর 3টার পর মুহূর্ত। সূর্যি মামা তপ্ত বদনে চেয়ে আছে সকল মানব জাতির উপরে। তবুও কলেজের পেছনের দিকটায় তার ঠিক উত্তপ্ততা ঠাওর হচ্ছে না গাছের ছায়ায়। তার ওপর পেছনে নদীর শীতল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলেছে, সূর্যের উত্তপ্ততাকে ছাড়িয়ে দিয়েছে। তাসফি, আশা, স্বর্ণিধি, আরাধ্যা বসে আছে সেই গাছের ছায়ায়। ওরা তিনজন তাসফির মুখ পানে চেয়ে আছে। তাদের চোখ চকচক করছে কিছু জানবার আশায়। নিস্তব্ধ স্যারের বিষয়ে শুনতে তারা আগ্রহী, ভীষণ আগ্রহী। এমন একজন কর্কশ স্যারের সঙ্গে সে থাকছে কেমন করে, কি করে, কি হলো, এসবই তাদের ভাবনা। তাসফিও মুখ কাচুমাচু করে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা তাড়া দিয়ে বলল, কি ব্যাপার, বলছিস না কেন? সারাদিন পার করে দিবি নাকি দুটো কথা বলতে? তাসফি মিছে রাগ দেখিয়ে বলল। আহা, বলছি তো। আরাধ্য বলল। তাসফি দীর্ঘশ্বাস ফেলে তার আর নিস্তব্ধ হুট করে বিয়ে হওয়ার বিষয়টা খুলে বলল। তবে মেডিকেলে পড়ার আঙ্গিকে তাসফি বিয়েতে রাজি হয়েছে। তার বর্তমান ডিভোর্সে বিষয়টা চেপে গেল, কারণ ঘরের কথা কখনো পরকে বলতে নেই। সে যতই তোমার আপন হোক না কেন, কোনো একদিন তাতে তোমার বিপদ আসবে নিশ্চিত। তোমার যখন তার সঙ্গে মন কষাকষি হবে, দুর্বল জায়গায় আঘাত করে তারা তোমাকে ছোট করতে মোটেও ভুলবে না। স্বর্ণিধি জিজ্ঞেস করলো, ওই এখন তোদের মাঝে সব ঠিকঠাক? আরাধ্য ওদের কথা গিলছে চুপচাপ করে, শান্ত ভঙ্গিতে, নির্বোধ বাচ্চার ন্যায়। এ পর্যায়ে তাসফি কিছু বলতে যাবে তার আগেই আশা আর স্বর্ণিধি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। ওকে ধাক্কা দিয়ে বলল, কে তুই এখন এখানে কি করছিস? যা, সর ফট এখান থেকে। আমরা এখন পার্সোনাল কথা বলবো। যা, বাসায় যা। মেয়েদের মাঝে ছেলেদের কাজ কি? যা। আরাধ্য হতবম্ব হয়ে চেয়ে রইল ওদের দিকে। আশ্চর্য কণ্ঠে শুধালো, কি করিসনি? যা এখন, সর। আরাধ্যকে ওরা এক প্রকার ঠেলেই পাঠালো। আরাধ্য যাওয়ার সময় বিড়বিড় করে বলল। আরাধ্য যেতেই আশা আর স্বর্ণিধি আরো একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই, তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফিও নির্লিপ্ত কণ্ঠে বলল, কি ঠিকঠাক হবে? কি ঠিকঠাক হবে মানে? স্যার এখনো তোকে মেনে নিয়েছে? তাসফি মাথা নাড়ল। আশা আবারও আরো ফিসফিস করে বলল। স্যার তোকে? তাসফি চোখ বড় বড় করে দুটোর মাথায় গাঁটটা মেরে বলল, অসভ্য মেয়ে মানুষ। বল না ভাই, স্যার যেমন কেমন কি? আমরা তো ভেবেই কুল পাচ্ছি না দোস্ত। তাসফি চোখ রাঙালো। তোরা বেশি কথা বলিস। আশা দুষ্টু হেসে বলল। এই স্যার কখনো তাকে কিস করেছে? তাসফি চোখ গরম করে তাকালো। দুজন নিজেদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমতা আমতা করে বলল, থাক থাক, সমস্যা নেই, বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা বরং আজ আসি। হ্যাঁ, টাটা দোস্ত। আশা যাওয়ার আগে তাসফির কানে ফিস ফিস করে বলে গেল, স্যারকে বেশি বেশি আদর করিস। বাই। তবে রে। দুজনে দিল দৌড়। দুজনের কর্মকাণ্ডে তাসফিও হেসে দিল। ঘড়ির কাঁটা 4টার ঘরে গিয়ে পা রেখেছে বোধ হয়। সূর্যের তেজও খানিকটা কমে এসেছে। ওরা যাওয়ার পর তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নদীতে থলথল করা দীর্ঘ জলরাশির দিকে। বাতাসের তোপে তারা কেমন ঢেউয়ে কাঁপছে। সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কত শত ময়লা আবর্জনা, কচুরিপানা, গাছের পাতা। এই অবেলায় বাবার কথা তার ভীষণ মনে পড়ছে। নিঃসঙ্গতার ভিড়ে আমাদের কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে পড়ে, অথবা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আলাপচারিতা বন্ধ, কিন্তু একদিন তারা আমাদের ভীষণ আপন ছিল। সময়ের বিবর্তনে সব বদলে গিয়েছে। কোথায় তুমি বাবা? আমার জন্য দোয়া করো।
মাকে বলো আমার জন্য ভীষণ করে দোয়া করতে, আমার ডাক্তার সাহেবের জন্য দোয়া করতে। আমরা যেন ইহকাল পরকাল দুজন্মেই একসঙ্গে থাকি। আশা একা একা হাঁটছে সবার উদ্দেশ্যে। হঠাৎ করে তার অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো মনে। উহা নিছকই ছেলে মানুষই, তবুও মন চাইছে কাজটা করে ফেলতে। সঙ্গে সঙ্গে সে সুজনকে মেসেঞ্জারে নক দিল। স্যার, আপনার বাসার অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ? সুজন লাইনেই ছিল, ব্রু কুচকে লিখলো, হোয়াই? আমার বাসার অ্যাড্রেস দিয়ে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয় স্যার, আসলে তসফির জানতে চাইছিল ওর নাকি কিসের প্রয়োজন। ও আজ ফোন আনেনি, তাই আপনাকে বলতে পারছি না। প্লিজ বলুন না। আশা ডাহা মিথ্যা কথাটাই বলে বসলো। সুজন ভাবলো সত্যি হয়তো তাসফি চেয়েছে। আসরের আজান পড়বে খানিকক্ষণ বাদেই সুজনদের দোতলা বাড়ির সামনে এসে আশার ইচ্ছা থেকে নামলো। এই পর্যন্ত এসে সে এবারে দোটানায় পড়েছে, ভেতরে যাবে কি যাবে না। না, এখন ভেবে আর লাভ নেই। এসেই যখন পড়েছে সে আন্টিকে একবার দেখাই যাক। আশার মনে এই ইচ্ছে পোষণ হতো না। সম্পূর্ণ দোষ সুজন স্যারের। ক্লাসে প্রায় সময় সে মায়ের গল্প করে। তার মা রান্না বান্নায় নাম্বার 1, কথা বলে নাম্বার 1। সুজন নাকি তার থেকে এত সুন্দর সুন্দর গুণ খুলে রপ্ত করেছে। আশা আজ আর রূপ সামলাতে পারলো না। তার চাচি বাসায় নেই, গিয়েছে বাপের বাড়ি। এই সুযোগে আশা একটু ঘোরাঘুরি করে রাখুক। গেটে শটান দাঁড়িয়ে থাকা দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে দারুণ তেরামি করলো। পরবর্তীতে সুজন স্যারের কথা বলে ভয় দেখানোতে একটু রেহাই পাওয়া গেল। আশা সামান্য কেশে গলা পরিষ্কার করে ভাব নিয়ে বলল, আপনি কি জানেন সুজন স্যার আমায় পাঠিয়েছে? সে যদি জানে আপনি আমাকে ভেতরে ঢুকতে দেননি, আপনার চাকরি নট যেতে পারে, জানেন? দারোয়ান সুজনের কথা শুনে মুখ কাচুমাচু করে ফেললো। চাকরির নটের কথা শুনে আরো ভয় পেল। অমনি আশাকে সুরসুর করে ভেতরে ঢুকতে দিয়ে দিল। আশা জিজ্ঞেস করলো, আপনার মালিক উপরে তাকে না নিচে থাকে? দারোয়ান হাতের ইশারায় নিচে দেখালো। আশা উৎফুল্ল চিত্তে এগিয়ে গেল। কাপা কাপা হাতে কলিং বেল চাপলো। সুজনের বাবা তিতাস মিত্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। ভদ্রলোক সারাদিনে একটু বসার ফুসরত পাননি, পাবে কি করে? ঘরে জোয়ান ছেলে থাকতে যদি নিজেকেই ব্যবসা সামলাতে হয় তবে হবে কেমন করে? কলিং বেলের আওয়াজ পেয়ে গলা উঁচিয়ে ডাকলো, আসছি। রাহেলা বেগম দ্রুত এসে দরজা খুলে দিল। তবে সেখানে সুজনের মুখের পরিবর্তে হাসি খুশি বদনে সাদা অ্যাপ্রন পরিহিত অপরিচিত মেয়েকে দেখে কিছুটা অবাকি হলেন। আশা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি ডাক্তার সুজন স্যারের মা? ভদ্র মহিলা সালাম নিয়ে কিছুটা অবাক স্বরেই মাথা নাড়ল। আশা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল। আন্টি ভালো আছেন? রাহেলা বেগম কিছুটা ভ্যাপাচাকা খেলো আশার কর্মকাণ্ডে। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আশা বলল, আন্টি আমি সুজন স্যারের একজন কুখ্যাত ছাত্রী। ভদ্র মহিলা চোখ পিট পিট করে চাইল। আশা বলল, বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। কুখ্যাত কেন বলছি? কারণ আমি সবসময় স্যারের ভুল ধরিয়ে দিই, তাই কুখ্যাত। স্যারের কথা তো শুনে চলি না, শুনে চললে তার ভদ্র ছাত্রী হতাম, বুঝলেন? রাহেলা বেগম কিছু না বুঝলেও মাথা নাড়ল। তার মাথা ঘুরছে। সে মেকি হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। আশা উৎফুল্ল চিত্তে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকাতে তাকাতে, বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তিতাস মিত্র স্ত্রীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইলো। আশা নিজে থেকে বলল, আঙ্কেল ভালো আছেন? আমি সুজন স্যারের একজন ছাত্রী। আসলে স্যার আমার থেকে একটা নোট নিয়েছিল, সেটা আমার এখন খুব দরকার, তাই নিতে আসলাম। সঙ্গে মিষ্টি আন্টিকেও দেখতে আসলাম। স্যারের মুখে আন্টির প্রশংসা অনেক শুনি, আন্টিকে দেখার লোভটা সামলাতে পারলাম না। আশা মনে মনে বলে, আসলে আন্টি চেহারা এখনো ভীষণ কিউট, দেখেই বোঝা যাচ্ছে ছেলে তার মায়ের জিনগুলোই বেশি পেয়েছে। রাহেলা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলো, সুজন আমার প্রশংসা করে? আশা মাথা নাড়ালো।
রাহেলা বেগম খুশি হয়ে আশাকে বসতে দিল, বিভিন্ন নাস্তা পানি এনে ভরে ফেললো। আশার মজার মজার কথা শুনে সুজনের বাবা মা দুজনেই হাসতে লাগলেন। দুজনেই অনেকদিন পর এভাবে মন খুলে হাসলো। ভদ্রলোক হাসলেন। আশার ছেলে মানুষই, সে বুঝতে পারছে। স্ত্রীকে বললেন। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো, আসলে সুজন দোতলায় থাকে তো, ও এখনো আসেনি। এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবার ফিরে গেল। সুজনের বাবা হঠাৎ ডাকলো। আশাকে বলল, তুমি যাও, রুম খোলাই আছে। ওর সব কাগজ পত্র টেবিলের তাকেই দেখো। সুজন খানিকক্ষণ আগেই এসেছিল হসপিটাল থেকে, ভেবেছিল ফ্রেশ হয়ে একদম নিচে যাবে। মাত্রই গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে মৃদু স্বরে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বের হলো সে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুজন ভ্রু কুঁচকে সেদিকে চাইল। আশাকে দেখে সুজন হতবম্ব হয়ে চাইল। আশা এই মুহূর্তে ভেতরে সুজনকে এই অবস্থায় একদমই আশা করেনি। চোখ বড় বড় করে চাইল সে। সুজন সঙ্গে সঙ্গে এক প্রকার চিৎকার করে তেড়ে এলো আশার দিকে। তাসফি মাত্রই কলেজ থেকে নিজ বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসলো। অমনি কমলা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে তাসফির সামনে দাঁড়ালো। লাঠি দিয়ে তাসফির পায়ে খোঁচা দিল। তাসফি ভ্রু নাচিয়ে বোঝালো কি সমস্যা। কমলা বেগম সোজা সাপটা বললেন, এই যে নবাবের বধূ, স্বামীর লগে শ্বশুর বাড়ি যাইবা কবে, কও দেহি। তাসফি ফোন স্কল করতে করতে নিলিপ্ত কণ্ঠে শুধালো, স্বামীর লগে শ্বশুরবাড়ি যাব না বুড়ি, তোমার স্বামীর লগে যাব। কমলা বেগম খেপে গেল। তবে রে, তুই মোর স্বামীর লগে যাবি, মাইয়া কয় কি? তৎক্ষণাৎ নিস্তব্ধর কল এলো তাসফির ফোনে। তাসফি দুষ্ট হেসে ফোন রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে নিস্তব্ধর কণ্ঠ ভেসে এলো, কি করছেন মিসেস? কমলা বেগম বলে উঠলেন, এখনই তোর ওই যন্ত্রর খানা দিয়া ফোন লাগা তোর স্বামীরে। স্তব্ধ ব্যাটারে বল তোরে আইসা নিয়া যাওয়ানের লাইগা। সারাক্ষণ তোর তিরিং বিরিং আর দেখতে পারমু না মোরা। নিজের আমানত তোমার নবাব নিজেই বুঝা নিক। ওপাশ থেকে নিস্তব্ধ এসব অদ্ভুতুরে কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ল। বেচারা কেবলই চায়ের কাপে চুমুক নিচ্ছিল। নিজের চেম্বারে জানালার কাছে দাঁড়িয়ে সঙ্গে নিজের নামে এমন বিকৃতি শুনে তার কাশি উঠে গেল। ব্রিটিশনায় মিষ্টি চাও তেতো হয়ে গেল ক্ষণকালের জন্য। কমলা বেগম আবারও বলে উঠল, কি হইল, ফোন লাগা, টিহা আমি দিমু, আগে তোরে বিদায় কইরা নিব। নিস্তব্ধ করুণ স্বরে বলল, মিসেস ইয়াসার, আপনি কি একটু দূরে গিয়ে কথা বলতে পারবেন? তাসফি মাথা নেড়ে বলল, হুম, পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা, বুঝলেন তো। শয়তানি হেসে দাদির উদ্দেশ্যে বলল, নাও বুড়ি নাও, কথা বলো তোমার স্তব্ধের সাথে, নাও বলো বলো। ওপাশ থেকে নিস্তব্ধ আতকে উঠে উত্তেজিত কণ্ঠে তাসফিকে শাসিয়ে বলল, খবরদার, যদি দাদির কাছে ফোন দিয়েছো তুমি, একটা হাড়ও আস্ত রাখবো না তোমার, কথাটা মাথায় রেখো। আমার কি দোষ বলুন, দেখুন দাদি নিজে থেকেই কত আকুতি করছে। এই নাও দাদি। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে খট করে কলটা কেটে দিল। হঠাৎ করে তার ধানি লঙ্কা বউ কি করে যে ঝাল থেকে টক হয়ে গেল তাই বুঝে আসছে না তার। ঝালই তো ভালো ছিল। উফ! সুজনকে এই অবস্থায় দেখে আশা ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। সুজন আশার দিকে এগিয়ে হাত উঠাতে গেলে আশা চেঁচিয়ে বলল, স্যার, স্যার আপনার তোয়ালে, আপনার তোয়ালে। সুজন তোয়ালে শক্ত করে ধরে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায়? আচ্ছা, আশা খিলখিল করে হাসতে লাগলো। সুজন আশার দিকে তেড়ে এলো। রাগে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, অভদ্র অসভ্য মেয়ে মানুষ, তুমি আমার রুমে কি করছো? বের হও, বের হও, এক্ষুনি বের হও, নির্লজ্জ বেশরম বেহায়ামে। সুজন আশার ডান হাতের কবজি ধরে টেনে বের করে দিল রুম থেকে। সুজনের পুরুষালী হঠাৎ স্পর্শে আশা থমকে গেল। কেঁপে উঠল সে খানিকটা। সুজন ঠাস করে তার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? হায় খোদা! সুজন বিড়বিড় করে গাড়ি ছুড়ল আশার উদ্দেশ্যে। অসভ্য মেয়ে তার পেস্টিস পাংচার করে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আশ্চর্য! এজন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হচ্ছিল। আশা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। 2 মিনিটের মাঝে সুজন দরজা খুলল পোশাক পরিধান করে। আশাকে এখনো দেখে ভ্রু কুঁচকে রাগী স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে কি করছো, যাওনি?
রাহেলা বেগম তখন আবার ফিরে এলেন। আশার উদ্দেশ্যে বলতে নিল, কি ব্যাপার, তোমার নোট খাতা পেলে মা? সুজনকে দেখে শুধালেন। ও মা, সুজন তুই কখন এলি? সুজন আর চোখে আশাকে দেখে নিয়ে বলল, এসেছি খানিকক্ষণ আগে, এসেই বোধহয় বড্ড ভুল করেছি। আশা আন্টির সামনে ভদ্র বাচ্চার মতো কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাহেলা বেগম বললেন, সে যাই হোক, ওর নাকি কি নোট খাতা এনেছিস, দিয়ে দে না মেয়েটাকে। কত কষ্ট করে মেয়েটা এতটা পথ এসেছে। সুজন অবাক কণ্ঠে শুধালো। কিসের নোট মা? আশা মনে মনে দোয়া পড়ছে, এই রে। আশা সঙ্গে সঙ্গে বলল, আন্টি, নোট পেয়ে গেছি। রাহেলা বেগম সরল মনে খুশি হয়ে বলল, ও তাহলে তো হলোই। এসো এসো, নিচে এসো, তুমি তো কিছু খেলেই না। আশা গুটি গুটি পায়ে রাহেলা বেগমের পিছু যেতে নিলে হুট করে সুজন তার হাত টেনে ধরল। দাঁড়াও। আশা চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল। সুজন চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, তুমি কেন হঠাৎ আমার আমার বাড়িতে এসেছো? দেখো, মিথ্যা একদম বলবে না। তারপরও আমার রুমে কি করতে এসেছিলে? আশা কাঁদো কাঁদো মুখ করে সুজনের দিকে চাইল। সুজনের ধরে রাখা হাতের বাঁধন খানিকটা হালকা হতেই আশা নিজের হাত ঝাড়া দিয়ে ছুট দিল। সুজন চেঁচিয়ে উঠল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আশা ততক্ষণে গেট পার হয়ে গেছে। সুজন নিচে আসতেই আশা বেগম শুধালেন, কিরে, তোর ছাত্রী মেয়েটা কই? কি যেন নাম? হ্যাঁ আশা, ভারী মিষ্টি মেয়ে জানিস। সুজন নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। ও মা, সে কি চলে গেল? নিশ্চয়ই তুই বকাবকি করেছিস। সুজন মায়ের দিকে বিরক্তি নিয়ে চাইল। মা, ও কি বসে থাকার জন্য এসেছে? আজব। রাহেলা বেগম প্রফুল্ল চিত্তে সুজনের হাত টেনে ধরে সোফায় নিয়ে বসালেন। ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, রাগ করিস না বাপ। তুই ওই মেয়েটার বয়স কত রে? ভারী মিষ্টি দেখতে মেয়েটা, কি সুন্দর করে কথা বলে, আমার কত প্রশংসা করলো জানিস। এই মেয়েটা তোকে পছন্দ করে নাকি রে? মেয়েটাকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে জানিস। এরকম মিষ্টি একটা মেয়েকে আমার পুত্রবধূ করে আনলেও তো পারিস। সুজন হতবম্ব হয়ে মায়ের দিক তাকালো। মা, তোমার মাথা ঠিক আছে তো? ও আমার ছাত্রী, কি বলছো এসব? কি বলছি মানে? খারাপ কি বলছি? তোর বন্ধু নিস্তব্ধ তো বউ তারই ছাতি, তো সমস্যা কোথায়? সুজন উত্তেজিত হয়ে বোঝানোর তাগিদে বলল, উফ মা, ওর আর আমার ব্যাপারটা আলাদা। আর তুমি জানো ও মিষ্টি মেয়ে, এক নম্বরের বজ্জাত মেয়ে, সারাক্ষণ আমার পিছে লেগে থাকে ভুল ধরতে। তো তুই ভুল করলে তোর ভুল ধরাবে না? আরে মানুষ ভুল করলে তো ভুল ধরিয়ে দেয়া খারাপ কাজ না। সুজন মায়ের দিকে করুণ চোখে চাইল। তার ধারা তার মাকে বোঝানো সম্ভব নয়। সে বাবার দিকে চাইল একটু বুক ভরা আশা নিয়ে। তিতাস সাহেব ছেলের চাহনি দেখে গলা খাকারি দিয়ে কিছু বলতে নেবে তার আগেই রাহেলা বেগম রাগে চোখে তাকিয়ে বললেন, তুমি চুপ থাকো, আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। ভদ্রলোক ভদ্র পুরুষের মতো মুখের সামনে পেপার ধরলেন। তার বরং পেপার পড়াই ভালো। যে পড়ে যুদ্ধে নামার কি দরকার বলেন? পেপার পড়াতেই তার শান্তি। যুদ্ধ করে জেতার বদলে হারটাই বেশি হয়, তার চেয়ে এটাই ভালো। ধ্যাৎ। সুজন উঠে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? শোন না। রাহেলা বেগম স্বামীর দিক তাকিয়ে বলল, কি হলো, তুমি কিছু বলতে পারলে না? পুরো কথা শেষ না হওয়ার আগেই ছেলেটা চলে গেল তোমার চোখের সামনে দিয়ে। ভদ্রলোক অবাক কণ্ঠে শুধালেন, এই তোমরা বাপ ছেলে এক একবার এক এক রকম। আগে নিজে আমায় জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করছো, ছেলে এখন আমায় পুনরায় জ্বালিয়ে ছাই করে নেমেছে। ভদ্রলোক বিস্ফোরিত দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। তার কথা বললেও দোষ, না বললেও দোষ, সে যাবেটা কোথায়? সন্ধ্যার অনেকটা পর মুহূর্ত। পুরো আকাশ জুড়ে তখন অন্ধকারের চাদর মুড়ে দিয়েছে। সেই অন্ধকার ছাপিয়ে আজ চাঁদ মামা নিজেকে প্রকাশে আনতে ব্যর্থ। তাসফি বসে আছে ব্যালকনিতে। ব্যালকনির লাইট অফ। রুমের মাঝের সাদা আলো এসে উকি দিয়েছে সেথায়। তার হাতে একখানা চিরকুট, 2 লাইনের চিরকুট, তবুও তাসফির হৃদ গহীনে বারংবার অসংখ্য প্রজাপতি ডানা মেলে নাচছে। 2 লাইনে যেন 1000 বার অসংখ্য বুলি।
যা বলে শেষ করার নয়। চিরকুটখানা সে পেয়েছে ব্যালকনিতেই। সে কিভাবে কখন রাখলো তা তার জানার আগ্রহ নেই, কারণ সে তো চিনে এই পরিচিত হাতের লেখা আবছা প্রণয়ের বর্ণমালার ধরন প্রণালী। হৃদয়ের মাঝে অনুভূতি লুকিয়ে আবছা চিরকুট তো তাকে একজনই দিতে পারে। কে সে? তাসফির মিষ্টি হাসলো। তার হাসিতে ঝরে পড়ল যেন স্বচ্ছ মুক্ত করা। তাতে রয়েছে আনন্দ অশ্রু। তাসফি সেই আবছা আলোয় ধুরু ধুরু করে চিরকুটখানা পুনরায় মেরে ধরল। তোমায় ভেবেছিলাম তুমি মোর জীবনের ধূসর রংধনু, তবে কেমন করে হঠাৎ ধরা দিলে রঙিন রংধনুর নেয়? এর উত্তর কি বলিতে পারিবে হে দুষ্ট রমণী? তাসফি হাসলো, ফিস ফিস করে বলল, পারবো না তো। কি করে পারবো বলুন? আমি নিজেই তো সে বিষয়ে অবগত ছিলাম না। কোন ক্ষণে কোন লগ্নে এই হৃদয় সপেছি আপনার তরে, তা তো এই তাসফি নিজেও বলিতে পারিব না। অদূরে দাঁড়িয়ে সে যুবক তার প্রিয়তমার হাসির সঙ্গে ঠোঁট নাড়ানোর আবছা ভাব অবলোকন করছে। প্রিয়তমার হাসিতে তার মুখেও ছড়িয়ে পড়ছে উজ্জ্বলতার লেশ। অন্ধকারে যুবকের অভবায় একদম অস্পষ্ট যুবকে ফিস ফিসানো অনুরোধেই বোধহয় চাঁদ মামা আজ লুকিয়েছে নিজ গৃহে। ভালোবাসা কাছে গিয়ে প্রকাশের চেয়ে লুকিয়ে চুরিয়ে দূর হতে দেখেই যেন এক অদ্ভুত আনন্দাভূতি। প্রেয়সীর কাছে গেলে সব গুলিয়ে যায়, অনুভূতি প্রকাশের ধরন মূর্ছা যায়, হৃদয়ে সাজানো হাজারো কথা এক লহমায় কি করে ভুলে যায় সে। নারী স্পর্শে সে শুধু তখন চায় স্বর্গসুখ, আর যে কোনো দিকে খেয়ালই নেই থাকেই না। তখন কি করে করবে ভারী বর্ণমালা সাজিয়ে গুছিয়ে ভালোবাসার প্রকাশ? সে নিজেই তো হয়ে যায় অগোছালো। তবে তবে পরপর শব্দ চুরি সাজাবে কেমন করে? এই যে সে দূর হতে সে তাকে দেখছে, আর হৃদয়ে অনুভব করছে ভালো লাগার এক অসীম সীমানা তার বুকে তৈরি হচ্ছে। এও বা কম কিসে? কাছে গিয়ে সবসময় শরীরে স্পর্শ করলে সব করতে হবে এমন তো কোনো কথা নেই। সে একটু বাসুক না ভিন্ন রকম ভালো। লুকিয়ে ভালোবাসবে, কাছে গিয়ে বাসবে, আদর করে বাসবে, সব ভালো তো সেই বাসবে। ভালোবাসা একরকম হলে তাতে একঘেয়েমি চলে আসে যে কখনো কখনো ভিন্নতার প্রয়োজন, অপরজনকে ভরকে দেওয়া প্রয়োজন, হঠাৎ হঠাৎ অদ্ভুত কাজ করে তার কৌতূহল বাড়ানো প্রয়োজন। তবেই তো তোমার প্রতি তার জানার কৌতূহল বাড়বে, আগ্রহ দীর্ঘ হবে। তাসফি দৌড়ে রুমে গেল। সুন্দর একখানা কাগজে তার ফিসফিসানোর কথা ঝুড়ি তাতে আবদ্ধ করে রাখলো, পাছে যদি সেটা ভুলে যায়। অন্ধকারে যুবক সেথায় দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ, যতক্ষণ না পর্যন্ত তার প্রেয়সী নিদ্রাগত হয়েছে। আপনি কি একটিবার ব্যালকনিতে আসতে পারবেন বাসন্তী, প্লিজ? সময় তখন 11টার ঘর পার করেছে। বাসন্তী খানিকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাহিনের ফোন কল পেয়ে জেগে গিয়েছে। মাহিনের এমন আবদারে সে ভীষণ অবাক হলো, মনে উদ্বেগ হলো প্রশ্নের দানা। উত্তেজনায় সে তৎক্ষণাৎ দৌড়ে গেল ব্যালকনিতে। বাউন্ডারি পেরিয়ে অপর পাশের রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় সে স্পষ্ট দেখতে পেল মাহিনের পুরুষালী অবয়ব। মাহিন অপলক তাকিয়ে রইল তার প্রিয়তমার পানে। মাত্রই ঘুম থেকে ওঠায় তার চোখ মুখের ফোলা ভাব দৃশ্যমান, কোমর ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো। দৌড়ে আসার দরুন তার গায়ে ওড়নাও নেই। মাহিন মুচকি হাসলো, মাথা নিচু করে ফোনে ফিসফিস করে বলল, গায়ে ওড়না জড়িয়ে আসুন বাসন্তী, নয়তো আমি পাগল হব নিশ্চিত। বাসন্তী তখনও ফোন কানে ধরেছিল। মাহিনের কথার মর্মতা বুঝতে পেরে লজ্জায় বাসন্তী তৎক্ষণাৎ পিছু ঘুরে রেলিনের সঙ্গে পিঠ ঠেকালো। তার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। সে দৌড়ে রুমে গিয়ে ঠাস করে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। বাসন্তী কাপা কাপা কণ্ঠে বলল, তুমি বাড়ি চলে যাও মাহিন, প্লিজ। মাহিন ওপাশ থেকে আর্তনাদ করে বলল, আমি কিন্তু এমনটা একদমই আশা করিনি বাসন্তী। আপনাকে দেখতে ইচ্ছা করছিল ভীষণ, তাই তো ছুটে এলাম। তবে কি করে পাষাণ্ডের মতো বলছেন এই তৃষ্ণা না মিটিয়ে ফিরে যেতে? এতটা স্বার্থপর হবেন জানলে তো পাগল হলেই ভালো হতো। বাসন্তী কল কেটে দিয়ে ফোনটা বুকে চেপে ধরলো। না, এ অনুভূতির সঙ্গে সে লড়াই করতে পারছে না। অসহ্য অনুভূতি সামাল দিতে সে ব্যর্থ। কেন সে মাহিনকে প্রশ্রয় দিচ্ছে? সে তো সব বুঝতে পারছে। সে তো এতটাও বোকা বা অবুঝ নয় যে একজন প্রেমিকের চোখের ভাষা, চাউনির মানে, গভীর কথার সারমর্ম সে বুঝবে না। তবে তার হৃদয় কি চায়? বাসন্তী গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। অন্ধকার রুমের থাই গ্লাস দিয়ে সে স্পষ্ট দেখতে পেল সেই কাঙ্ক্ষিত পুরুষারই অবয়ব। মায়ের নিষ্পলক তাকিয়ে আছে সেদিকেই।
বাসন্তী চোখ বন্ধ করে নিল। রাত তখন গভীরতার চাদরে মোড়া। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারে গাঢ় চাদরে মুরসা গেল। আবার হঠাৎ করে জ্বলে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করলো তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি সে অবয়বকে আরো আস্তে পিষ্টে জড়িয়ে ধরল। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে তাসফির ঘুম কিছুটা হালকা হলো। তার ভ্রুদয় কিছুটা কুঞ্চিত হলো। মস্তিষ্কে নিউরনে অযাচিত কিছু বার্তা পৌঁছাতেই সে ঝট করে চোখ মেলে চাইল। চোখের সামনে চেনা পুরুষকে এত কাছে দেখে চোখ বড় বড় করে ফেললো। মুহূর্তেই ছুট পাওয়ার তাড়নায় মোচড়ামুচড়ি শুরু করলো। নিস্তব্ধ তাকে নিজের সঙ্গে আরো খানিকটা মিশিয়ে নিল। দু হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এত নড়াচড়া করবেন না ম্যাডাম, ঘুমোতে দিন। প্রমিস করছি আপনাকে একটু ডিস্টার্ব করবো না, শুধু হালকা একটু জড়িয়ে রাখবো। তাসফি রাগে চোখে চাইল। কত বড় মিথ্যু পুরুষ মানুষ জড়িয়ে রেখেছে শক্ত করে, অথচ বয়ান দিচ্ছে হালকার। তাসফি খেপে গিয়ে বলল, ছাড়ুন। এই আপনি আমার রুমে এলেন কি করে বলুন তো? অসভ্য ডাক্তার, ছাড়ুন। বাহ, নিজে করলে কিছু না, আমি করলেই দোষ। তাসফি অবাক কণ্ঠে বলল, আমি কি করলাম? কি করলে মানে? নিজে তো ভারী ফায়দা লুটছিলে, এখন সব দোষ আমার। কখনো না। আপনি কিভাবে এলেন? দরজা তো বন্ধ। নিস্তব্ধ দুষ্ট হেসে বলল, এভাবে প্রতিদিন বেলকুনির দরজা খোলা রেখে ঘুমালে চোর এসে চুরি করে নিয়ে গেলেও তো বুঝবে না। ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো অকালে বউকে ডাকাতের মুখে ছেড়ে দিতে হতো। তাসফি চমকে উঠে বলল, ব্যালকনির দরজা খোলা রেখেছিলাম নাকি? আগে তাসফি ঝট করে নিস্তব্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। নিস্তব্ধর হাত ধরে টেনে বলল, বের হন, এক্ষুনি বের হন আপনি। শত টেনেও তাসফি ওই শক্ত সামর্থ্য দেহকে এক ফোঁটা নাড়াতে পারল না। হাঁপিয়ে উঠল, উল্টো হাঁপ ছেড়ে বসে পড়ল। নিস্তব্ধ হাসলো, রসাত্মক কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাডামের হাওয়া ফুস? চুপ। নিস্তব্ধ জোরে হাসতে নিল। তাসফি সঙ্গে সঙ্গে উঠে তার মুখ চেপে ধরল। নিস্তব্ধ তখনও হাসছে। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, ব্যাকুলের মতো দাঁত কালাচ্ছেন কেন? এত হাসি আপনার আসে কোথা থেকে? উফ, চুপ করুন না, চাচি জেগে যাবে তো। আপনাকে এখন দেখতে পেলে আমাকে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতে পারছেন? প্লিজ যান না। নিস্তব্ধ মাথা নাড়ল। কি? যেতে পারি, তবে একটা শর্তে। তাসফি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি শর্ত? দিতে হবে। তাসফি অবাক কণ্ঠে বলল, কি? তখনকার মতো স্পেশাল মধু। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। অসভ্য লোক সবসময় ধান্দা নিয়ে চলে। সে মুখ ঘুরিয়ে বলল, অসম্ভব। নিস্তব্ধ জেদ ধরে বলল, তবে আমিও যাচ্ছি না। বলে সে আবারও বিছানায় গা এলিয়ে দিল, আরামদায়ক বিছানায়। তাসফি কোমরে হাত রেখে নিস্তব্ধ দিকে রাগী চোখে তাকিয়ে রইল। হাল ছেড়ে মুখ কাচুমাচু করে বলল, ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। হোয়াট? ব্যালকনিতে। নিস্তব্ধ চতুর হাসলো। বাহ, বউ তার ভীষণ চালাক। নিস্তব্ধ হাত উঁচিয়ে তা মেনে নিল। চলল ব্যালকনিতে। তার পিছু পিছু তাসফিও এগোলো। রুমে লাইট বন্ধ বিধায় পুরো ব্যালকনিও অন্ধকারে আচ্ছাদিত। দূরে কোথা থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। নিস্তব্ধ রেলিং এর সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তাসফি গুটি গুটি পায়ে এগোলো। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। তখন তো ঝোঁকের বসে করে বসেছিল, এখন কিভাবে সম্ভব? নিস্তব্ধ তাকিয়ে আছে প্রেয়সীর বন্ধ চোখের পানে। চোখ বন্ধ করে সেকেন্ডের মাঝে সে দুই জোড়া ওষ্ঠ একত্রিত করে ফিরে এলো। নিস্তব্ধ তার সুযোগ দারুণভাবে লুটে নিল। পুনরায় তাকে টেনে প্রেয়সীর কাজের পুনরাবৃত্তি ঘটালো। হসপিটালে তো সে ভীষণ খেয়েছিল, তবে এখন তো সে সজ্ঞানে। তবে ফায়দা না লুটে ছাড়বে কেমন করে? তাসবি হতভম্ব হয়ে গেল। ফিস ফিস করে বলল, এটা কিন্তু কথা ছিল না। নিস্তব্ধ তার চেয়ে মাদকীয় কণ্ঠে বলল, কথা তো কোনোটাই ছিল না বউ, তবে যে নিজেকে সামলানো যায়। সকালে দ্রুত পৌঁছাবে, আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না বউ। তাসফি চোখ পিট পিট করে চাইল। নিস্তব্ধ প্রেয়সীর ঠোঁট ছেড়ে পরপর কপালে চুমু খেলো। পর মুহূর্তে লাফ দিয়ে রেলিং টপকাবো। তাসফি মৃদু স্বরে বলল, আমি পারবো না একা যেতে। নো অপশন মাই মিসেস, এটাই আপনার শাস্তি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধের চাওয়ার পানে সে কি করে যাবে এই একা একা ওসমান বিলে? কি বলবে গিয়ে হুট করে? ও মাই গড!
বিড়বিড় করে তাসফি হাজারটা গাড়ি ছুলে দিল তার অসভ্য ডাক্তারের উদ্দেশ্যে। দিনটি শুক্রবার, সময় তখন সকাল 10টা প্রায়। সূর্যের উত্তপটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ওসমান বিলার ড্রয়িং রুমের সোফায় কাচুমাচু মুখ করে বসে আছে তাসফি। তাকে ঘিরে পরিবারের সকল সদস্য ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার পানে। ওসমান শেখ, অনিমা শেখ, নিলয় সাহেব, বাসন্তী, আয়েশা, ইনায়া, ফিরোজা বেগম, এমনকি ছোট্ট পান্নাও বাদ যায়নি সকলের মতে তাসফির পানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করতে। ছোট্ট পান্নার মনে কাকিয়ার জন্য ভীষণ অভিমান। এতগুলো দিন তাকে ছাড়া ছিল কিনা। সকলের এমন দৃষ্টির ক্ষোভে পড়ে তাসফি আরো চুপসে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই তাসফির লাগেজ গোছাতে শুরু করতেই প্রথমে রুমে আগমন ঘটলো তার দু বোনের আনিকা আর রাহেলা। তারা তাকে লাগেজ গোছাতে দেখে চোখ বড় বড় করে বলল। তাসফি শুধু হ্যাঁ বদক মাথা নাড়ল। ওরা একে অপরের দিকে চাইলো। ব্রেকফাস্ট টেবিলে চাচির কথা শুনে বোঝাই যাচ্ছে দুধে মিলে সব উগরে দিয়েছে। চাচি উৎকণ্ঠা নিয়ে বলল, কি শুনছি তাসফি, তুমি কি কোথাও যাচ্ছ? তাসফি মাথা নাড়ল। এখন বেশি কিছু বলে সে ঝামেলা বাড়াতে চাচ্ছে না। একদম যাওয়ার সময় বলে যাবে বরং। মেজো চাচি আবারও বলল, কিন্তু যাবে কোথায়? আমাদের আগে তো বলনি। ছোট চাচি তাসফির দিকে আর চোখে চেয়ে বলল, তা আমাদের কেন বলবে? ওর বাবা তার মেয়েকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছে। কতদিন আগে কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল, এখন আবার কিছু হলে বড় বাড়ি গিয়ে তো আমাদেরই জবাবদিহিতা করতে হবে। তাসফি কোনো উত্তর দিল না। তার খাওয়া শেষ। উঠে এসে লাগেজ হাতে বেরিয়ে এলো। ততক্ষণে হইচই শুনে কমলা বেগমও লাঠিতে ভর করে বেরিয়ে এলেন। তাসফি সকলের উদ্দেশ্যে থমথমে কণ্ঠে বলল, আমি এখানে থাকছিলাম বলে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। আমি চলে যাচ্ছি, তোমাদের আর কোনো সমস্যা হবে না। মেজো চাচি রেগে বলল, একটা চটকানা দিব মেয়ে। আমাদের সমস্যা হচ্ছিল মানে কি? নিজের মেয়ের থেকে তোমায় কোনো অংশে কম ভালোবাসিনি। কমলা বেগম আটকে উঠে বললেন, চলে যাবি মানে? এই, কই যাবি? শ্বশুর বাড়ি। সবাই অবাক হয়ে একে অপরের দিকে চাইলো। আনিকা বলল, বলেছিলাম এখন দেব না, তোদের কোনো সমস্যা? আমি এখন ও বাড়িতে যাব। কমলা বেগম এগিয়ে থমথমে কণ্ঠে বললেন, তুই সত্যিই ওই বাড়িতে যেতে চাইছ? কিন্তু একা কেন? তাসফি খানিকটা নাক টেনে বলল, তুমি বুঝবে না বুড়ি, আমার একাই যেতে হবে। মেজো চাচি কিছুক্ষণ তাসফির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তাকে অবলোকন করে কাছে এগিয়ে এলো। তাসফির মাথায় হাত বুড়ালো। তাসফি তার বুকে মাথা রেখে কেঁদে ফেললো। চাচি বললেন, বোকা মেয়ে কাঁদছো কেন? তোমাদের মাঝে সব ঠিক হলেই আমরা খুশি। আমরা তো কখনো চাইনি তোমার সংসার ভাঙুক। তবু তোমার সংসার তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, আমরা বাধা দিইনি। আজ তুমি ফিরতে চাইছো, তা তো বাধা দেব না। শুধু বলবো সাবধানে যাবে, আর জামাই বাবাজিকে নিয়ে আবারও আসবে, কেমন? চাচি আঁচলে চোখ মুছলেন। মেয়েটাকে দেখলেই ইদানিং কেন যেন তার শুধু কান্না পায়। অভাগী মেয়েটা, এবার একটু সুখ পেলেই হয়। এক বাবা মা গিয়েছে তো কি হয়েছে, ও বাড়িতে তার নতুন বাবা মা তো রয়েছেই। তাসফি মাথা নেড়ে তার কথা সায় জানালো। ছোট চাচি অন্যদিকে চোখ ঘুরিয়ে রাখলো। সকলের থেকে বিদায় নিয়ে তাসফির টস্ত কদমে বেরিয়ে এলো বাড়ি ছেলে। এই তো 10 মিনিট আগেই সে ওসমান বিলায় পা রাখলো। প্রথমে ও বাড়ির মানুষের কাছে জবাবদিহিতা করতে হলো, আর এখন এখানেও। দীর্ঘশ্বাস ছাড়লো তাসফি। বদমাস ডাক্তার তাকে একা একা মাঝ নদীতে ফেলে দিল তো, তাই না? সেও দেখে নেবে। নিস্তব্ধ তখন বাসায় ছিল না। ভেবেছিল অর্ধাঙ্গিনীর নাস্তানাবুদ মুখখানা নিজের চোখ এসে অবলোকন করবে, কিন্তু তার মনের ইচ্ছে পূরণ হলো না। তার আশায় জল ঢেলে আজই রোগী আসতে হলো। আজ এই প্রথমবার ডাক্তারি পেশাকে তিনি তার বড্ড বিরক্তি ভিড় করল। ফিরোজা বেগম ডিভোর্সের বিষয়ে জানেন না, তাকে জানানো হয়নি। এমনিতেই সে অসুস্থ। ফিরোজা বেগম বলে উঠলেন, কি গো মাইয়াডারে তোরা সব বসায় রাখছস কেন? এইভাবে কতদিন পর আইলো। যা যা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হইতে দে। সর সব, এমন করে ঘিরে দৌড়ে আসস কেন? নিলয় সাহেব তাসফির পাশে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি, তুমি কি শিওর তুমি তোমার সিদ্ধান্ত বদলেছ? তাসফি লজ্জায় মাথা নাড়লো। ওসমান শেখ বললেন, তাহলে তো হলোই। ওই তোরা কেউ ওকে দাদু ভাই রুমে দিয়ে আয়।
তাসফি বাদ সেধে বলে উঠল, আমি বাসন্তী আপার সঙ্গেই থাকবো দাদু। ফিরোজা বেগম অবাক হয়ে বলল। ও মা, সে কেমন কথা? অনিমা তাকে থামিয়ে দিয়ে বলল, মা তুমি থামো, নাতি বৌজি ফিরে এসেছে এতেই খুশি থাকো। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা নিজেরা বুঝে নেবে। বাসন্তী, ওকে নিয়ে যা। ফিরোজা বেগম বিড়বিড় করতে লাগলেন, তোরা যে কি চাস? পোলামাইয়া দুইটারে খালি আলাদা করণের ধান্দায় থাকস। পুরুষ মানুষ আর কত সহ্য করবে? আশা ফিসফিস করে নানির কানে কানে বলল, তোমার নাতি অত ধৈর্যশীল নয় গো নানি। গোপনে গোপনে সে ঠিক আমাদের না জানিয়ে নিজের কাজ সেরে নিয়েছে, বুঝেছো? নানি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। এত বড় একখানা সুখবর তোরা আমার থেকে লুকাইতে পারলি? তাসফি বাসন্তীর রুমে এসে ফ্রেশ হয়ে বসতে বাসন্তী আর আয়েশা তাকে ঘিরে ধরলো। তাসফি কিছুটা থতমত খেলো। বাসন্তী বলল, এই তাসবি, ভাই আর তোর মাঝে সব ঠিকঠাক তো? দেখ, একদম মিথ্যা বলবি না। ভাই যে তোকে ফার্মে নিয়ে গেছিল সে খবর কিন্তু আমরা জানি। লজ্জায় তাসফির কান গরম হতে লাগলো। ছি, সবাই জেনে গিয়েছে সেই কথা, কিন্তু লোকটা যে বললো কেউ জানে না। তাসফি মনে মনে রাগে ফুঁসতে লাগলো। আয়শা তার বাহুতে ধাক্কা দিয়ে বলল, কি হলো বোন, বলো না। তাসফি চোখ পিট পিট করে চাইলো। রাগর করে বলল, ছি, অশুভ কথা বলো না তো তোমরা। এই একদম নাটক করবি না তাসফি, সত্যি কথা বল। আমার ভাইটাকে আর কত অপেক্ষা করাবি? তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফি মনে মনে বলল, সব ঠিকঠাক হয়েও ঠিকঠাক নেই আপা। তোমার ভাই একটা বহুরূপী, এত সহজে সব ঠিকঠাক কি করে হতে দেই? আর তোমার ভাই যে অতটাও ধৈর্যশীল নয়। শুরু থেকেই তোমার ভাই অধৈর্য, বানল পুরুষ মানুষ, শুধু সুযোগ খুঁজে এই তাসফির কোমর ছোঁয়ার। মুখে বলল না। আয়েশা অবাক হয়ে বলল, তবে দেওরজি তোমায় জোর করে নিয়ে কি করলো? তাসফি মুখ নামিয়ে আমতা করে বলল, আমি অসুস্থ ছিলাম। ও তাই বলো, এমনি সব ঠিকঠাক তো? তাসফি মাথা নাড়লো। হ্যাঁ তাই তো, ঠিকঠাক না হলে তুমি তো আর আসতে না। এমনি সব ঠিক থাকলেও আমরা খুশি। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সব ঠিক হলে তবে আপনি এখানে কেন শুনি? তাসফি বলল, ও তুমি বুঝবে না আপা। হ্যাঁ, আমরা আর বোঝাতেও চাই না। তোমাদের ভেতরে গজামিল তোমরাই সামলে নাও। আমরা কিছুই করতে চাই না, বুঝতেও চাই না। সব ঠিক হলে আমরা খুশি। পান্না তখন দৌড়ে এসে তাসফির কোলে উঠে গেল। হাসি মুখে বদনে শুধালো, কাকিয়া কাকিয়া, তুমি আর আমার ছেড়ে যাবে না তো? তাহলে তোমার সঙ্গে আরই যাব মা, আর কোথাও যাব না। পান্না তাসফির গালে চুমু খেলো। তাসফি হেসে দিল, সেও আদর করে দিল ওকে। রাত তখন প্রায় 9টা। নিস্তব্ধ বাড়ি ফিরল মাত্রই। নিজের রুমে ঢোকার আগে বাসন্তীর রুম থেকে তাসফি আর পান্না দুষ্টুমি লক্ষ্য করলো। তার বউ এসেছে, তবে নিস্তব্ধ মুচকি হাসলো। তবে তার এই হাসি কতক্ষণ ধরে রাখতে সক্ষম হবে তা কে জানে। খাবার টেবিলেও নিস্তব্ধ তাসফির দেখা পেল না। সবাই তার সাথে বেশি একটা কথা বলল না, সেও আগ বাড়িয়ে আর কথা বলল না। বউ তার কাছে আসলেই হলো। রাত 11টা পেরিয়ে যাওয়ার পরও তাসফি যখন রুমে আসলো না, নিস্তব্ধ কিছুটা চিন্তিত হলো। ভালো করে লক্ষ্য করে দেখলো তাসফির লাগেজ বা কাপড় কোনোটাই তার রুমে নেই। নিস্তব্ধ বড় আশ্চর্য হলো, মানেটা কি? নিস্তব্ধ রুম ছেড়ে হন্তদন্ত হয়ে বের হলো। বাসন্তী রুমে এসে টোকা দিল। বাসন্তী দরজা খুলে গম্ভীর মুখে বলল, কি ব্যাপার ভাই, এত রাতে ডিস্টার্ব কেন করছিস? নিস্তব্ধ আমতা আমতা করলো। আর চোখে ভিতরে তাকিয়ে দেখলো বউ তার দিব্যি ফোনে কল করে যাচ্ছে। তাসফি এদিকে ফিরেও তাকালো না। নিস্তব্ধ রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। কিছু না বলে ফিরে আসলো। রুমে এসে তাসফিকে মেসেজ করলো, রুমে আসছো না কেন? আপার রুমে কি? তাসফি লিখলো, রুমে কেন যাব? আমি তো আপার রুমেই থাকবো। নিস্তব্ধ চোখ বড় বড় করে ফেললো। রাগে ফেটে পড়লো সে। লিখলো, আপার রুমে থাকবে মানে? আপার রুমে থাকলে শ্বশুর বাড়ি আসলে কেন? আশ্চর্য। তাসফি নিলিপ্ত ভাবে লিখলো, আপার রুমে থাকবো মানে আপার রুমে থাকবো। আর শ্বশুরবাড়িতে আসতে বলেছেন আপনি, এসেছি। আপনি তো একেবারে বলেননি আপার রুমে থাকতে পারবো না। আমাকে ডিস্টার্ব না করে ঘুমান তো।
নিস্তব্ধ দাঁতে দাঁত চেপে বসে রইল নিজের বোকামির জন্য। ইচ্ছে হচ্ছে মেয়েটাকে এখন তুলে নিয়ে আসে আপার রুম থেকে, কিন্তু এটাও বেহায়া হয়ে যাবে না? তবে তো তার সারা বাড়ি ময়রটে যাবে। সবার প্রথমে নিলয় সাহেব এবং ওসমান শেখ তাকে হাউ মাউ করে চেপে ধরতে ছাড়বে না। নিস্তব্ধ সারা রুমময় পায়চারি করছে। সে বুঝতে পারছে না বউকে বাড়ি এনে সত্যি বোকামি করলো না তো? বউ তো এখন তার কাছেই ভিড়ছে না। ও বাড়িতে থাকাকালীন সে তো কাছে যেতে পারতো, ছুতে পারতো, অথচ এখন সেটার কোনোটাই পারছে না। ধুর শালার জিন্দেগি প্যারাময়। রাগের চোটে হাতের কাছে থাকা সব ছুঁড়ে ফেললো, শটান হয়ে গা এড়িয়ে দিল বিছানায়। কৃষ্ণ অম্বরে দেখা দিয়েছে নতুন ভোর, আরও একটি নতুন দিন। সময়গুলো খুবই ক্ষীণ হয়ে আসছে। ওসমান ভিলার ব্রেকফাস্ট টেবিল আজ ভারী রমরমা। অনেক দিন বাদে সকলের মনের মাঝের প্রফুল্লতা স্পষ্ট ঠাউর করা যাচ্ছে। নিস্তব্ধ রেডি হয়ে নিচে নেমে এলো, তবে সে তাকালো না কোনো দিকে। ত্রস্ত পায়ে হেঁটে সোজা গৃহত্যাগ করলো। সবাই আর চোখে সেদিকে চাইল। সবাই বুঝতে পারলো নিস্তব্ধ ক্ষেপে আছে ভীষণ। তাই কেউ আর বাড়তি কথাও বাড়ালো না। কথা বাড়ালে তাদেরই লস। ছেলের কথার জালে বেদম ফাঁসা ফাঁসতে হবে। ফিরোজা বেগম আহাজারি করে বলল, দেখ দেখ নাতিটা আমার সকাল সকাল না খাইয়া বের হইয়া গেল। তাসফি কোনো রকমে খাবার শেষ করে ব্যাগ নিয়ে ছুটল নিস্তব্ধর পিছু পিছু। দেখে বেশ বোঝাই যাচ্ছে তার ডাক্তার সাহেব বেজায় চটেছে। চটুক না, তাতে তার কি? কাল যদি লোকটা তাকে সঙ্গে করে নিয়ে আসতো তবে তো তাসফিও এতটা স্বার্থপর হতো না। তাসফিকে সবার কাছে এত জবাবদিহিতাও করতে হতো না। সব দোষ তো তার অসভ্য ডাক্তার সাহেবেরই। তবে সে একা কেন সব ভোগ করবে? নিস্তব্ধ গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগে তাসফি এসে ওপাশের দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়ল। নিস্তব্ধ ঘুরে তাকিয়েও দেখলো না যেই রমণী তার সঙ্গে রাত্রি বাস করেনি, এখন তার সঙ্গে দিন বাস করারও কোনো প্রয়োজন নেই। সে একাই থাকতে পারবে। নিস্তব্ধ মুখ ঘুরিয়ে টু শব্দটি না করে গাড়ি স্টার্ট দিল। প্রণয় পুরুষের নীরব অভিমান তাসফি স্পষ্ট বুঝতে পারল। মুচকি হাসলো সে। করুক না একটু অভিমান, আর কি হবে? কতক্ষণ এই অভিমানের খেলা চলে সেও দেখবে। 2 মিনিট যেতে না যেতেই নিস্তব্ধ জোর সে গাড়ি ব্রেক কষলো। তাসফি সামনে ঝুঁকে আর একটু জন্য মাথায় আঘাত লাগার হাত থেকে বেঁচে গেল। তাসফি চোখ গরম করে নিস্তব্ধ দিকে চাইলো, শুধালো, কি হলো? এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? নিস্তব্ধ উত্তর দিল না, বরং হাতের থাবায় স্টিয়ারিং এ রাগে থাপ্পড় বসালো। তাসফি নিস্তব্ধর অদ্ভুত কর্মকাণ্ডে চোখ পিট পিট করে চাইল। মুহূর্তেই সুজনকে ফোন লাগালো। অসময়ে সুজন নিস্তব্ধর ফোন পেয়ে ভারী অবাক হলো। রিসিভ করতেই নিস্তব্ধ ঝাড়ি মেরে বলল, সুজন, সিট বেল্ট লাগা। এতটা কেয়ারলেস হোস কিভাবে? এরকম লো ক্লাস কমন সেন্স নিয়ে ঘুরলে গাড়িতে ওঠার তো প্রয়োজন দেখছি না। থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব। সিট বেল্ট লাগা, না হয় গাড়ি থেকে নাম। এক্ষুনি নামবি। এসব ফালতু কাজ জাস্ট নেওয়া যাচ্ছে না। নিস্তব্ধর কথা শুনে তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল তার পানে। ও মাই গড, ও মাই গড! সুজন হতবম্ব হয়ে ফোন কানে ধরে বসে রইল। কিসের গাড়ি, কিসের সিট বেল্ট? নিস্তব্ধর কথার আগা মাথা সে কিছুই বুঝলো না। করুণ স্বরে বলল, ভাই তুই সকাল সকাল এসব কিছু খেয়ে আসিসনি তো? দেখ দোস্ত, সত্যি বল। নিস্তব্ধ আবারও ধমকে উঠল, থাপ্পড়ে তোমার দাঁত সবগুলো ফেলে দেবো বেয়াদব। ফাজলামো করো আমার সঙ্গে? এখনো হাবাতের মতো বসে আছিস, ইডিয়েট। তাসফি থতমত খেলো। কোনো রকমে হাত বাড়িয়ে সিট বেল্ট লাগালো। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ফোন কেটে দিল। এদিকে বেচারা অবলা পুরুষ সুজন ফোনের দিকে চোখ পিট পিট করে চাইল। সব আজগুবি কথা বলার জন্য সবাই কি শুধু তাকেই পায় নাকি? আশ্চর্য। তাসফির আগে ফুঁসতে লাগলো, অসভ্য লোক। সোজা কথা তাকে বললেই হয়, এত নাটক করার কি প্রয়োজন? মুখে না বলিস, লিখে দিতিস, ঢং। তাসফির ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে থাপ্পড় বসাতে, পারে না নিস্তব্ধকে চিবিয়ে খায়। নিস্তব্ধ আবারও গাড়ি স্টার্ট দিল। সারা পথ সে আর একটা কথাও বলল না আগ বাড়িয়ে। থাকুক তার রাগ নিয়ে। গেটের সামনে এসে গাড়ি থামাতে তাসফি হন হন করে নেমে গেল। গেটের সামনে থাকা কিছু পোলাপান স্যারের গাড়ি থেকে তাসফিকে নামতে দেখে কেমন আর চোখে চাইল। মনে তাদের কৌতুকটি। আজ ক্লাসে পৌঁছে তাসফি চারপাশে ফিস ফিস গুঞ্জন ঠাহর করলো। আশা ওদের পাশে গিয়ে বসতে আরাধ্যা হাতের ইশারায় পেছনে দেখতে বলল। তাসফি পেছনে তাকিয়ে স্পষ্ট মানসার গোলগাল মুখশ্রীখানা নজরে এলো।
তাসফি কয়েক মিনিট গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে রইল। এক সপ্তাহের শাস্তি তবে শেষ হয়ে গিয়েছে। বাহ, ভালো, ক্লাসেও চলে এসেছে। আশা কৌতুক করে বলল, শয়তান এসে আবার হাজির হয়েছে। এখন দেখ নতুন নাটক করে কি ক্ষতি করে। আশার কথার মাঝেই ওদের অবাক করে দিয়ে মানসা তাসফির সামনে এসে দাঁড়ালো। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিও তাসফি, না বুঝে শুধু শুধু তোমার সঙ্গে অন্যায় করেছি। আমায় ক্ষমা করো প্লিজ। তুমি চাইলে আমি তোমার পায়ে পড়তেও রাজি আছি। মানসা নিচু হতে গেলে তাসফি বাধা দিয়ে বলল, আরে কি করছো, ওঠো ওঠো। মানসা বলল, না, তুমি বলো আমায় ক্ষমা করেছো। দেখো তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আচ্ছা, তবে আমরা কি বন্ধু হতে পারি না? পুরোনো কথা কি ভুলে যাওয়া যায় না তাসফি? ভূতের মুখে রাম নাম শোনার মতো চমকে উঠল ওরা। আশা আরাধ্য স্বর্ণের দিয়ে চোখ বড় বড় করে চাইল মানসার দিকে। আশা পেছন থেকে খোঁচা মারল তাসফিকে। মানসার কথা শুনে সেও অবাক হয়েছে কিছুটা। তবে সময়ের সঙ্গে মানুষ তো পরিবর্তনশীল, মানসহ বোধহয় পরিবর্তন হয়েছে। তাসফি বলল, তা হতেই পারো, তবে আমাদের সাথে কতটা তাল মিলিয়ে থাকতে পারো সেটাই দেখার বিষয়। আশা বলতে চাইল, কিন্তু তাসফি। কোনো কিন্তু নয়, ও যেহেতু চাইছে একটা সুযোগ দেওয়াই যায়। মানসা খুশি হয়ে তাসফিকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ তাসফি। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আরে আরে কি করছো, ছাড়ো। আশা বলতে চাইল। মানসা খুশি হয়ে তাসফিকে জড়িয়ে ধরল। মানসা নিচের বেঞ্চে গিয়ে বসলো। ওর পাশে বসা রিয়া জিজ্ঞেস করলো, হ্যাঁ হলাম তো, সমস্যা কোথায়? এখানে অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন? মানসা রহস্যময় ভাবে হাসলো। পুরো ক্লাস চোখ বুলিয়ে বলল, হতে হয়, সময়ের পরিবর্তনে সবাই করতে হয়। এদিকে মানসা যাওয়ার পর ওরা তিনজন তাসফিকে হাউমাউ করে ধরলো। স্বনিধি বলল, তুই কেন শুধু শুধু ঝামেলার সঙ্গে জড়াতে গেলি তাসফি? আশা বলল, হ্যাঁ তাই তো, বল। আরাধ্যর দিকে তাকিয়ে আশা বলল, কিরে তুই কিছু বলছিস না কেন? মনে হচ্ছে মানসা এসে ক্ষমা চাওয়া, আমাদের বন্ধু হওয়া তুই ভারী খুশি হয়েছিস। মানসা বেদির আরাধনা করতে বসে গিয়েছিস। আরাধ্য থতমত খেয়ে বলল। তাসফি ওদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো সবাইকেই একটা শেষ সুযোগ দেওয়া উচিত, আমিও তাই দিলাম। দেখো এই উচিলায় আমাদের আরাধ্য বাবুর মনের আশা পূরণ হয় কিনা। আরাধ্য আমতা আমতা করতে লাগলো। আশা কৌতুক করে বলল, হ্যাঁ সেই বাদরের গলায় এখন লোহার মালা ঝুলছে। আরাধ্য প্রতিবাদ করে বলল। আশা মুখ বাঁকালো। তাসফি ওদের থামিয়ে বলল, আচ্ছা তোরা থাম, এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? আশা তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ তুমি আর স্যার যখন একে অপরের সঙ্গে বাচ্চাদের মতন ঝগড়া কিলাকিলি করো তখন কিছু না, তাই না? তাসফি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আশা মুখ বাঁকিয়ে বসে রইল। খানিকক্ষণ বাদেরই ক্লাসে স্যারের আগমন ঘটল। ওরা ক্লাসে মনোযোগী হলো। ক্লাস শেষে ওরা চারজন বাইরে বেরিয়ে লক্ষ্য করলো তাসফির দিকে সকলের আর চোখের দৃষ্টি। আসলে তখন মানসার ক্ষমা চাওয়া দেখে ক্লাসের সবাই বুঝে গিয়েছিল তাসফি সেই মর্গে থাকা মেয়েটা। আর সেই খবর ক্লাস থেকে কলেজে ছড়িয়ে পড়েছে। তাই তো এখন তাসফিকে সকলের অদ্ভুত দৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে। কেউ কেউ তো এসে আবার জিজ্ঞেসও করছে, এই তুমি সেই মেয়েটা তাই না? তাসফি চুপচাপ সব শুনছে আর মাথা নাড়ছে। ওরা এখন বুঝতে পারছে তাসফিকে যেন এসব প্রশ্নের সম্মুখীন না হতে হয়, তাহলে নিস্তব্ধ তাকে আড়ালে রেখেছিল। আশা তেলে বেগুনে জ্বলে উঠে শুধালো, দেখ দেখ শয়তানি আসতে না আসতেই একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিল। কে বলেছিল তোকে ফলো করে এসে ক্ষমা চাইতে? তাসফি ওকে বাধা দিয়ে বলল, আহা থাম না। তাসফি ওরা ক্লাসের সামনে করিডোরে দাঁড়িয়েছিল। মানসা এসে কাচুমাচু মুখে বলল, দেখো না তোমাদের কি বিপদে ফেলে দিলাম। প্লিজ তোমরা আমায় ভুল বুঝো না, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি।
তোমার বিষয়ে কেউ জানতো না। আমি আসলে জানতাম না। আই এম এক্সট্রিমলি সরি তাসফি। ঠিক আছে, সমস্যা নেই। আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে করনি। তাসফির ওপর রাগ দেখে ওরা তিনজন ক্লাসে চলে গেল। তাসফি ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। এত গুঞ্জন আর ভালো লাগছে না। চারপাশে মৃদু সমীরণ বইছে। তাসফির ভালো লাগছে। এত কিছুর মাঝেও তাসফির কেন জানি না মন খারাপ হচ্ছে না। সারাক্ষণ শুধু তার ডাক্তার সাহেবের রাগী মুখখানাই ভেসে উঠছে তার মানসপটে। হয়তো তাসফি ভীষণ খুশি, কতগুলো দিন পর সে নিজ শ্বশুর বাড়িতে অতি প্রিয় মানুষগুলোর কাছে ফেরত গিয়েছে বলে। আর তার সকল ক্রেডিট তো তার ডাক্তার সাহেবের। তাই তো চারপাশের উত্তপ্ত নিঃশ্বাসও তাকে ছুঁতে পারছে না। তাসফি আনমনে মুচকি হাসল। পরিচিত কণ্ঠস্বরে তাসফি পিছু ঘুরে চাইল। হাবিব স্যারকে দেখে সালাম দিল। তাসফি জানে না কেন হাবিব স্যার শুরু থেকেই তাকে অনেকটা স্নেহ করেন, বলতে গেলে অতিরিক্ত। হাবিব স্যার বললেন। তাসফি হেসে বলল, জি স্যার, সমস্যা হবে না আমার। হাবিব স্যার তাসফির মাথায় হাত রাখলেন সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে। তাসফি হাসি মুখে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ তখন করিডোরে তাদের পেরিয়ে হন হন করে হেঁটে গেল। নিস্তব্ধকে দেখে হাবিব স্যার পিছু ডাকলেও নিস্তব্ধ ফিরে চাইল না। হাবিব স্যারের দিকে চাইলে সে নির্ঘাত এখন একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। নিস্তব্ধকে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। চেম্বারে পৌঁছে নিস্তব্ধর গায়ের অ্যাপ্রন এক প্রকার ছুঁড়ে ফেলল। রাগের চোটে হিস হিস করতে লাগলো। এমনিতেই সে রাত থেকে তাসফির উপর রেগে আছে। হাবিব স্যারের সঙ্গে তাসফির কথা বলা নিস্তব্ধ রাগের পারদ ছিল দ্বিগুণ করতে যথেষ্ট। তার রাগ আরো দ্বিগুণ হলো। পরপুরুষ তার বইয়ের ত্বক স্পর্শ করায় সে চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। তার কাছে আসে না, অথচ দেখ পরপুরুষের সঙ্গে কেমন হেসে হেসে কথা বলা হচ্ছে। কেন একজন পরপুরুষ তার মাথায় হাত রাখবে? স্নেহ হোক আর ভালোবাসা বা বন্ধুত্ব, গায়ে কেন হাত দিবে? মুরব্বী মানুষ হয় ভিন্ন কথা। সে থাকতে কেন একজন অবিবাহিত পুরুষ তার বউর কাছাকাছি যাবে? হাবিব স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাসফি ছুটে নিস্তব্ধর কেবিনে এলো। ডাক্তার সাহেব শুনুন। নিস্তব্ধ রক্ত চক্ষু দৃষ্টিতে তাসফির পানে চাইল। নিস্তব্ধ অবস্থা দেখে তাসফি এবারে সত্যি খানিকটা ভয় পেল। আসলে হয়েছে কি? তাসফি বাকি কথা বলতে পারলো না। এক ঝটকায় তাকে দেয়ালের সাথে চেপে ধরলো নিস্তব্ধ। শক্তপোক্ত কংক্রিটের দেয়ালে তাসফির পিঠ ঠেকলো। জোরে চেপে ধরায় মৃদু ব্যথা পেল সে। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে তাসফি ভয়ে কেঁপে উঠল। নিস্তব্ধ রাগে হিসিয়ে বলল, রাতে আবার রুমে থাকেন না, কাছে আসেন না, অথচ পর পুরুষের সঙ্গে দিব্যি হেসে হেসে কথা বলতে পারেন। আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই মিসেস ইয়াসার। পর পুরুষের ছোঁয়া আমার বেগমের গায়ে আমি মোটেও সহ্য করতে রাজি নই। আপনার গায়ে শুধুমাত্র এই নিস্তব্ধ ইয়াসারের সিলমোহর থাকবে, অন্য কারো নয়, বুঝেছেন? নিজেকে হেফাজত করবেন, আর না পারলে বলবেন। আমার জিনিসের হেফাজত আমি নিজেই করে নিতে পারবো। নিস্তব্ধ আক্রোশে চুমো দিল তাসফির গালে। আমার কথা বোঝা গেল? না বুঝলে ভিন্ন ওয়েতে বোঝাতেও আমার দ্বিধা নেই। তাসফি কোনো উত্তর দিল না। আসলে নিস্তব্ধর হঠাৎ এই রূপে সে স্তব্ধ। আগে কখনো নিস্তব্ধকে এতটা ডেসপারেট হতে দেখেনি। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। এ সময় চেম্বারের দরজা ফাঁক গলিয়ে নিস্তব্ধ ও তাসফির ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব সন্তর্পণে ক্যামেরা বন্দি করে নিল কেউ। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। নিস্তব্ধ তাসফির দু হাত মুচড়ে ধরে তাসফি পারল না ব্যথার জায়গায় আঙুল ছোঁয়াতে। তাসফি তার ডাক্তার সাহেবের দিকে চোখ পিট পিট করেছে, হালকা স্বরে শুধালো, ডাক্তার সাহেব, আর ইউ জেলাস? নিস্তব্ধ অদ্ভুত চোখে চাইল নিজ অর্ধাঙ্গিনীর পানে। ফিসফিস করে বলল, হলেই বা ক্ষতি কিসে বলুন? তাসফি শিউরে উঠল। নিস্তব্ধ তাসফির গলায় কামড়কৃত স্থানে নিজ আঙ্গুলের সাহায্যে আলতো স্পর্শ করে স্লাইড করলো। আরো খানিকটা চেপে ধরলো। মাদকীয় স্বরে বলল, আপনি জানেন না, আপনি শুধু আমার, অন্য কারো কর্তৃত্ব আপনার উপর ফলাতে দেখলে প্রথমে আপনাকে শাস্তি দেব। আই রিপিট, প্রথম শাস্তিটা আপনাকেই পেতে হবে, কারণ তাকে সুযোগটা আপনি করে দেবেন, তবেই না সে সাহস পাবে। আপনি আমার আমানত। আমার জন্য আপনার নিজেকে কুলসমুক্ত রাখা আপনার দায়িত্ব। পরপুরুষের সঙ্গে মেলামেশা আপনার জায়েজ নেই। আমি সেটা টলারেটও করব না। বোঝাতে পেরেছি? তাসফি পিট পিট করে চেয়ে মাথা নাড়ল।
ক্লাসে যান, সময় হয়ে এসেছে, গো। তাসফি মুখ কাচুমাচু করে বলল, আমায় না ছাড়লে কি করে যাব? নিস্তব্ধ ছাড়ার নাম করেও আর ছাড়া হলো না। আরও 5 মিনিট নিজের কার্য সাধন করলো, যেন রাতের সুদ পুরোটাই আসল সহ বুঝে নিতে তৎপর। তাসফি অসভ্য ডাক্তার সাহেব। তাসফি শ্বাস নেওয়ার কুল কিনারা পেল না। নিস্তব্ধ সেই সুযোগই দিল না, দিতে সে রাজি নয়। নিস্তব্ধ চেম্বার থেকে হাঁপাতে হাঁপাতে বের হলো তাসফি। উফ, লোকটা তাকে যেভাবে চেপে ধরেছিল, তাসফি তো মনে হচ্ছিল এই না তার প্রাণ খাঁচাটা ছাড়া হয়। এমন রাক্ষসে ঘাড় তারা পুরুষ বোধহয় তার কপালে পড়ার ছিল। তাসফির মনে হচ্ছে এই বোধহয় লোকটা তাকে টুপ করে ট্যাবলেটের মতো পানি ছাড়াই গিলে ফেলবে। পানি ছাড়াও এক ফোঁটাও সমস্যা হবে না লোকটার। বুকে যা দম তাতেই যথেষ্ট। কি এমন হয়েছে এত রিয়েক্ট করার? ইস! ক্লাসে ঢুকে তাসফি অবাক চোখে তাকিয়ে রইল সামনের অবাঞ্ছিত দৃশ্য অবলোকন করে। আশার সামনে সিনিয়র একজন বড় ভাই হাঁটু গেড়ে বসে আছে প্রপোজ করার ভঙ্গিতে। তাসফি এগিয়ে গেল। প্রপোজ করার ভঙ্গিতে নয়, ভরা ক্লাসরুমে আসলেই সে আশাকে প্রপোজ করছে। আশা বেচারি কিছুটা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ছেলেটা হাতে গাঁদা ফুল এগিয়ে দেওয়া আশার দিকে। লক্ষ্য আশার ফুলটা গ্রহণ করে ছেলেটাকে উদ্ধার করা। আশা যেন প্রতিজ্ঞা করেছে কিছুতেই হ্যাঁ বলবে না, ফুলও নেবে না। গাঁদা ফুল দিয়ে কে প্রপোজ করে? আজব! ছেলেটা নাছোড় বান্ধা মনে হচ্ছে। সেও আশাকে না রাজি করিয়ে উঠে দাঁড়াবে না। এদিকে ক্লাস স্যার আসার সময় হয়ে গিয়েছে। সবাই তটস্থ। স্যার এসে এসব দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাসফি, আরাধ্য আর স্বনির্দেশ সার্কাস দেখার মতো দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। মনে তাদের উৎকণ্ঠা, আশার মনোভাব বোঝার। কি হচ্ছে এখানে? সার্কাস দেখতে থাকা সকলে নড়ে চড়ে বসলো গম্ভীর পুরুষালী কণ্ঠের ভারে। যা ভয় করেছিল তাই বোধহয় হয়েছে। সবাই পেছনে ঘুরে তাকালো। দেখতে পেল সুজন স্যার চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের পেছনে। আশা শুষ্ক ঢোক গিলল। কি হলো? আনসার মি, কি হচ্ছে এখানে? সুজন স্যারের স্বর আগের থেকেও বোধহয় খানিকটা রাগী শোনালো। সুজন রাগী স্বর শুনেই সবাই আরো ততস্থ হয়ে বসলো। ছেলেটা এখনো ওভাবেই বসে রয়েছে। সুজন ধমক মেরে বলল, এই ছেলে, এই কি সমস্যা? কি হচ্ছে? সার্কাস চলছে? এভাবে বসে আছো কেন? এটা তো তোমাদের ক্লাসরুম নয়, এখানে কেন তবে? তাসফি কারো চোখে সুজনের দিকে চাইলো, বলল। আশা তাসফির হাতে চিমটি মারলো। সুজন বলে উঠল, থাক, কিছু না স্যার। সুজন ধমকে ধামকে ছেলেটাকে ঘাট ধরে বের করলো। এই ছেলে, বের হও। মেডিকেল কলেজে বাপ মায়ের টাকা খরচ করে পড়াশোনা করতে এসেছো, না প্রেম প্রীতি করতে এসেছো? থাপড়ে দাঁতের পটি সবগুলো ভেঙে দেব। এটা কি তোমার ভার্সিটি পেয়েছো যে যা খুশি ইচ্ছে তাই করবে? যাও, বের হও, অসভ্যের দল। আশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটার সঙ্গে যেতে চাও? আশা সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো। রাবিশ। সুজন গজ গজ করতে করতে পড়াতে শুরু করলো। আশাকে প্রপোজ করতে দেখে তার কেন এত রাগ লাগছে সে জানে না। শুধু জানে আশার পাশে সে ছেলেটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছিল না। আজ আর কোনো ফাজলামো না করে সবাই ভদ্র বাচ্চার মতো ক্লাস করতে লাগলো। কারণ তারা জানে সুজন স্যার এমনিতে হাসি খুশি ফানি ক্যাটাগরির মানুষ, কিন্তু হঠাৎ রেগে গেলে কেলেঙ্কারি অবস্থা। এই তো সেদিন তাদের ক্লাসের একটা মেয়েকে যাচ্ছে তাইভাবে অপমান করলো। অপমান করার যথেষ্ট কারণও ছিল। মেয়েটা ক্লাসের মাঝে বারবার ডিস্টার্ব করতো। ভাবতো সুজন স্যার তো কিছু বলে না, কিন্তু মেয়েটাকে অপমানের সঙ্গে ঝাড়ি দেওয়ায় তাদের সবার শিক্ষা হয়েছে। সেই থেকে সবার মনেই নিস্তব্ধ স্যারের মতো সুজনের জন্য ভয় তৈরি হয়েছিল। আগে হাসি ঠাট্টা করলেও এখন এতটা করতে সাহস পায় না। ক্লাস শেষে সুজন বেরিয়ে গেল। তাসফি আশার কানে কানে ফিসফিস করে বলল, পাখির বাসা, সত্যি করে বলতো আমার দেওরকে পছন্দ করিস? কতদিন যাবত তোর মতিগতি লক্ষ্য করছি, ভালো ঠেকছি না। দেখ, সত্যি বলবি। আশা আমতা আমতা করলো। আরে ওরকম কিছুই না। কি যে বলিস তুই? কোথায় আমি আর কোথায় স্যার? পাগল? হ্যাঁ হ্যাঁ, লুকাও, দেখি কতদিন লুকাতে পারো, আমিও দেখে নিব। আশা করুণ চোখে তাকিয়ে রইল তাসফির পানে। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি বরং এবার নিস্তব্ধকে ডিভোর্সটা দিয়েই দাও, কেমন?
তাসফি মুচকি হেসে নড়ে চড়ে বসলো, কফির কাপে চুমুক দিয়ে তা পুনরায় টেবিলে রাখলো, শুধালো, হ্যাঁ তা দিতেই পারি, তবে তৃপ্তি ম্যাডাম আপনি না হয় আপনার বন্ধুকে গিয়ে বলুন সে যেন তার বউকে ডিভোর্সটা দিয়ে দেয়। নিস্তব্ধ ইয়াসার যদি তার বউকে ডিভোর্স না দেয় তবে আমার আর কি করার বলুন? আপনি বরং কথাটা গিয়ে আপনার বন্ধুকে বলুন, কেমন? তৃপ্তি গাঢ় চোখে তাকিয়ে রইল তাসফির পানে। তাসফির কফির মগে শেষ চুমুকটুকু দিয়ে বলল, শুধুমাত্র এই অছিলায় আপনি আমায় ডেকে থাকলে আমি আসছি, তবে ওসমান ভিলায় অনেক কাজ পড়ে আছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কফি ট্রিট, বাই। তাসফি ক্যাফের দরজা দিয়ে দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল। তৃপ্তি নীরব দৃষ্টিতে রমণীর স্থান ত্যাগ করা দেখলো, অতঃপর একা একাই মুচকি হাসলো। তার কাজ শেষ, এভাবে সে নিশ্চিন্তে থাকতে পারবে। শেষ নিঃশ্বাসটুকুও বোধ হয় সে নিশ্চিন্তে ফেলতে পারবে, থাকবে না আর কোনো পিছুটান। বাড়ি ফিরে তাসফি আজ আর সাহস পেল না নিস্তব্ধ রুমে যেতে। কাল জেদ ধরে যায়নি, আর আজ নিজেই সাহস পাচ্ছে না। তাসফিকে ঘামতে দেখে বাসন্তী ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এত ঘামছিস কেন তাসফি? তাসফি আঙুলের সাহায্যে কপালের গামটুকু বৃথা মোছার চেষ্টা করলো, বলল, কই কই, গরম লাগছে বোধহয় ভীষণ, বুঝলে তো। তাসফির পাশে থাকা বাসন্তীর ফোনে তখন মাহিন দিয়ে সেভ করা নম্বর থেকে কল এলো। তাসফি ভ্রু উঁচিয়ে চাইলো সে দিলে। বাসন্তী খপ করে ফোনটা নিয়ে কল কেটে দিয়ে মেকি হাসার চেষ্টা করলো। আবারও কল বেজে উঠলো। বাসন্তী ওখান থেকে উঠে ব্যালকনিতে চলে গেল ফোন নিয়ে। তাসফি আর অত ঘাটালো না, সে আছে অন্য চিন্তায়। আর তার একবার নিস্তব্ধর অবস্থানে পরীক্ষা করে আসা উচিত, নাকি এভাবেই থাকবে। তাসফি গুটি গুটি পায়ে নিস্তব্ধ রুমের সামনে এলো, উকি মেরে দেখার চেষ্টা করলো নিস্তব্ধ কি করছে, কিন্তু রুমের মাঝে মানুষের উপস্থিতি টের পেল না। তাসফি ঠোঁট উল্টালো, গেল কোথায় লোকটা? কি করছেন ম্যাডাম? কানের পুরুষালী কণ্ঠস্বরের ভারে তাসফি চমকে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাসফি মেকি হাসার চেষ্টা করে পিছু ঘুরে দাঁড়ালো, নিস্তব্ধ ভ্রু নাচালো। আমার রুমের সামনে ম্যাডামের উকি মারা হচ্ছিল কেন শুনি? কারণটা জানতে পারি? তাসফি পালানোর পথ খুঁজছে। নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে থাকায় দৌড়ও দিতে পারছে না, নইলে নির্ঘাত এখন সে দৌড় মারত। নিস্তব্ধ তার দিকে আর একটু ঝুঁকে আসতেই তাসফি মুখের সাথে দুই হাত জোর করে সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসন্তী আপা আপনার টি শার্ট নিতে পাঠিয়েছিল। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইলো, কৌতুক করে বলল, মানে সিরিয়াসলি আপা তোমায় আমার টি শার্ট নিতে পাঠিয়েছে? তাসফি ডানে বামে মাথা নাড়লো, আবার উপর নিচ মাথা নাড়লো। ধুর, কি করছে সে? ও তাই বুঝি? আপা আমার টি শার্ট দিয়ে কি করবেন শুনি? পরবে বুঝি? আপার জামা কাপড়ের বোধহয় আপনার মতো অভাব পড়েছে। আমার সাইজ তো আপনারও হবে না, না আপার তো দূরের কথা। তাসফির বুকে ধূপকানি ক্রমশই বাড়তে লাগলো। লোকটা কাছে আসলে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিস্তব্ধ আরো একটু ঝুঁকে তাসফির ঠোঁট ছুঁই ছুঁই অবস্থায় ফিস ফিস করে বলল, অবশ্য আপনি পড়তে চাইলে দিতে পারি, এর আগেও তো পড়েছেন, আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ খিচে বন্ধ করে নিল। ছি, লোকটা কি করে জানলো এই কথা? রুম্পার কণ্ঠ পেয়ে নিস্তব্ধ ঝট করে সরে পড়লো। তাসফি এই সুযোগে এক ছুটে বাসন্তীর রুমে এসে দরজা লাগিয়ে দিল। নিস্তব্ধ চেয়েও আটকাতে পারলো না। নিস্তব্ধ মৃদুকে এসে রুম্পার উদ্দেশ্যে বলল, বলছিলাম আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস তো, বুঝলি গলাটা না কেমন যেন খুসখুস করছে। রুম্পা মুচকি হাসতে হাসতে চলে গেল। ভাইজানের অজুহাতে সে ঠিক বুঝতে পেরেছে। পরদিন সকালবেলা তাসফির কেন জানি না আজ উঠতে একটু লেট হয়ে গেল। আকাশের অবস্থাও আজ ততটা ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। ঠাউর করা যাচ্ছে বৃষ্টি হবে বোধহয়। নিচে গিয়ে আজ তাসফি নিস্তব্ধরও দেখা পেল না, হয়তো চলে গিয়েছে হসপিটালে। কলেজের পরিবেশ আজ কিছুটা গরম গরম। কলেজের প্রবেশের পর তাসফির এমনটাই মনে হলো। চারিদিকে কেমন ফিস ফাঁসে রমরমা, মৃদু বৎসনার গুঞ্জন। তাসফি বুঝতে পারছে না হঠাৎ কি হলো সবার। এর মাঝে কতগুলো মেয়ে এসে তার পাশে ভিড় জমিয়ে বলল, এই দেখ দেখ, এই মেয়েটা না? হ্যাঁ দেখ কেমন নির্লজ্জ, স্যারের সঙ্গে ফষ্টি নষ্টি করে কেমন ড্যাং ড্যাং করতে করতে কলেজ চলে এসেছে। আরে এই জন্যই নিস্তব্ধ স্যার বোধ হয়।
সেদিন মেয়েটার নিখোঁজ হওয়ায় এতটা উতলা হয়েছিল, বুঝছিস নি? তাসফি শুধু হতবম্ব হয়ে সবটা শুনছিল। মুহূর্তের মাঝে ঘটনা ঘটায় তাদের কথার আগামাতা সে কিছুই বুঝছে না। ভিড়ের মাঝ থেকে আশা আর স্বর্ণিধি তাসফিকে টেনে বের করে আনলো, একটা ফাঁকা ক্লাসরুমে এনে তাকে বসালো। তাসফি অবাক স্বরে বলল, কি হয়েছে আশা? বাইরে সবাই কি বলাবলি করছে? আশা তাসফিকে মৃদু ধমকে বলল, তার আগে তুই বল, তোর ফোন কোথায় রেখেছিস? কতবার কল দিয়েছি দেখিসনি? মেসেঞ্জারে ভিডিও লিংক পাঠিয়েছি, তাও দেখিসনি। তাসফি মাথা নাড়ল, ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তা সাইলেন্ট করা। আশা তাসফির হাত থেকে ফোন নিয়ে একটা ভিডিও ওপেন করে তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এলোমেলো চোখে সে একবার আশা আর স্বর্ণিধির দিকে চাইল, কাপা কণ্ঠে বলল, কিন্তু আমার তো। আশা ওকে থামিয়ে বলল, আমরা জানলে কি হবে তাসফি? সবাই তো জানে না। ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফিকে দেয়ালের সঙ্গে চেপে ধরে আছে। নিস্তব্ধ কেবলই নিচু হচ্ছে তাসফির মুখের দিকে। এরপরে ভিডিওটা কাট। যে ভিডিওটা করেছে পাখিটুকু করার বোধ হয় আর সুযোগ পায়নি। ক্যাপশনে স্পষ্ট করে লেখা, বাতাবরণ মানুষের উত্তপ্ত নিঃশ্বাসের মতোই উষ্ণ, আকাশে মেঘ অথচ পরিবেশ গরম। আরিফুল হক নিস্তব্ধ রাগীর মুখশ্রীর পানে একবার তাকিয়ে শুধালেন, কিচ্ছু রটেনি স্যার, রটানো হয়েছে। আমার স্ত্রীকে আমি জড়িয়ে ধরবো না কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সুজন বলল, দেখ নিস্তব্ধ, রটানো হয়েছে সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু যে কাজটা করেছে সে তো তোর ক্ষতি চায় বলেই সুযোগটা লুফে নিয়েছে। হ্যাঁ, আমার ক্ষতি চায় তাই না? যে এই কাজটা করেছে না, ওর কলিজাটা ছিঁড়ে নিয়ে আসবো আমি। কত বড় বেত্তমিজ! বলে কিনা আমি নাকি নিজের বৈধ ওয়াইফের সঙ্গে ফষ্টি নষ্টি করি। ফষ্টি নষ্টি কত প্রকার কি কি সবগুলো বুঝিয়ে ছাড়বো জানোয়ারটাকে। নিস্তব্ধ আরিফুল হকের দিকে রক্ত চক্ষু বদনে চেয়ে শুধালো, আর আমি যদি এবারেও কোনোভাবে জানতে পারি এসবের পেছনেও আপনার অপদার্থ মেয়ে জড়িত, তবে মেয়ে বলে এবারে আমি আর তাকে ছেড়ে দেবো না। আর শুনুন, কিচ্ছু রটে যায়নি, বুঝেছেন? সবাইকে মাঠে জড়ো করুন এক্ষুনি। এতদিন যা বলিনি আজ বলবো। সুজন নম্বর দিতেই নিস্তব্ধ হৃদয়কে কল লাগালো। হ্যালো হৃদয়, হ্যাঁ শোনো, আইডিটির নাম নীলপদ্ম। 30 সেকেন্ডের ভিডিওটি ছাড়া হয়েছিল সকাল 6টার দিকে। আমাদের কলেজ গ্রুপে ছাড়া হয়েছিল। হ্যাঁ, আমি তোমায় লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। যত দ্রুত সম্ভব আইডিটা ট্র্যাক করার চেষ্টা করো ভাই, তুমি একমাত্র ভরসা। প্লিজ যত দ্রুত সম্ভব। আচ্ছা, রাখছি। নিস্তব্ধ ফোন কেটে বাসন্তীর নম্বরে কল লাগালো। কি ব্যাপার ভাই এই সময়? আপা শোন, যেখানে আছি যেভাবে আছি সেক্ষুনি আমার রুমে যাবি। ড্রেসিং টেবিলের 3 নম্বর ড্রয়ারে আলমারির চাবির ছোড়া ভাবি। সব থেকে বড় চাবি দিয়ে আলমারি খুলে সবচেয়ে ছোট চাবি দিয়ে তার মাঝে ড্রয়ার খুলে আমার আর তাসফির বিয়ের কাবিননামা নিয়ে আসবি। ড্রাইভারকে বলবি হাই স্পিডে গাড়ি চালাতে, সঙ্গে বাবাকেও আনবি। 10 মিনিটের মাঝে কলেজে পৌঁছবি। আই রিপিট, 10 মিনিট। কিন্তু কোনো কথা নয় আপা, যা বলেছি দ্রুত কর, সময় কম। বাসন্তী কেবলই একটু ড্রয়িং রুমে বসেছিল। ভাইয়ের কথার মানে না বুঝলেও যা বলল সে তাই করলো। মানসা তাসফিদের পিছু পিছু এসেছিল, সব দেখে আহাজারি করে বলল, ও মাই গড, এসব কি তাসফি? শেষে কিনা তুমি আর নিস্তব্ধ স্যার? এই জন্যই বুঝি নিস্তব্ধ স্যার তোমায় বারবার নিজের চেম্বারে ডাকতো। ইস, হাউ রোম্যান্টিক। তাসফির চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ভান্ডার। তাসফি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলল, মুখ সামলে কথা বলো মানসা। নিস্তব্ধ ইয়াসার আমার প্রেমিক নয়, হি ইজ মাই হাজবেন্ড। হাজবেন্ডের সঙ্গে কেউ ফষ্টি নষ্টি করে না, বুঝেছো? আমাদের হালাল সম্পর্ক। তাই বদ্ধ রুমে আমরা কি করব না করব তোমরা বলার কে শুনি? মানসা অবাক হওয়ার ভান করে বলল, ও তাই বুঝি নিস্তব্ধ স্যার তোমার হাজবেন্ড? হাসালে তাসফি? মানসা জোরে জোরে হাসতে লাগলো। নিজেদের নোংরামি ঢাকতে এখন মিথ্যা গল্প খাচ্ছ? অসাধারণ নোংরামে। মানসার গালে ঠাস করে চল পড়লো। পুরুষটা বোধহয় নিজের সর্বশক্তি লাগিয়ে কষিয়ে চরটা বসিয়েছে গালে। মানসার মাথা ঘুরে উঠলো চরের ধমকে। ইডিয়েট, তোমার সাহস কি করে হয় আবার ওয়াইফকে নোংরা মেয়ে বলার? কি হলো? আনসার মি।
মানসা কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না, সে এতটা শখে আছে। নিস্তব্ধ এক পলক তাসফির পানে চাইল, কাঁধ জড়িয়ে ভরসা দিয়ে আদুরের স্বরে শুধালো, কিচ্ছু হয়নি বউ, এই তো সব ঠিক হয়ে যাবে এক্ষুনি, আমি ঠিক করে দেবো সব, প্রমিস জান। মানসার দিকে তাকিয়ে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও তোমার ম্যাডামের কাছে। মানসা বিস্ফোরিত দৃষ্টিতে চাইল, তার চোখ ছলছল করছে। তার মানে কি সত্যি তাসফি? মানসা আর ভাবতে পারল না, কাপা কণ্ঠে শুধালো, আমায় মাফ করে দিও তাসফি। নিস্তব্ধ তাসফির হাত আঁকড়ে ধরে সামনে এগিয়ে চলল। আশা স্বনিধি এক পলক মানসার দিকে চেয়ে তারাও চলল ওদের পিছু পিছু। মানসা ওখানেই ঠাস করে বসে পড়ল। তবে কি বাবা এই বিষয়ে অবগত ছিল? তবে কেন তাকে জানালো না? মানসা হাও মাও করে বসে কাঁদতে লাগলো, কিন্তু তার কান্না কারো কাছে পৌঁছালো না। আর না কেউ দেখলো। নিস্তব্ধ মাঠে জড়ো হওয়া সকলের সামনে তাসফির হাত ধরে টেনে এনে দাঁড় করালো। নিস্তব্ধ সবার সামনে এনে তাসফিকে দাঁড় করালো। নিস্তব্ধ তাসফির পেছনে দাঁড়ালো। তাসফির 2 হাত ধরে উঁচু করলো, আরো একটু হাতে চাপ প্রয়োগ করে নিস্তব্ধ গভীর করলো। বজ্র কণ্ঠে বলল, এই নাও, তোমাদের সকলের সামনেই ফষ্টি নষ্টি করছি, নাও নাও দেখে নাও। এভাবেই তো ভিডিওতে তাসফির হাত গভীরভাবে ধরে রেখেছিলাম, তাই না? এতটা কাছাকাছি দাঁড়িয়েছিলাম, তখন সামনে দাঁড়িয়েছিলাম, এখন পেছনে। এটা কোনো বড় ম্যাটার নয়, নাও নাও দেখো সবাই, লুক অ্যাট মি। এভাবেই ফষ্টি নষ্টি করছিলাম, রাইট? এতক্ষণে মাঠে হওয়া সকল গুঞ্জন থেকে কেমন গুমট ভাব আঁকড়ে ধরলো সকলকে। সবাই নিস্তব্ধ বদনে তাকিয়ে আছে, এমনটা তাদের মোটেও আশা ছিল না। সবাই একে অপরের দিকে অবাক দৃষ্টিতে নিক্ষেপ করে চাইল। নিস্তব্ধ সকলের নীরবতা অবলোকন করে মুচকি হাসলো। তাসফিকে পুনরায় সযত্নে তার পাশে দাঁড় করিয়ে হাত আঁকড়ে ধরে থাকলো, যেন এই মাত্র যেন ওই একমাত্র হাতই তাসফির ভরসা। এই হাত তাকে সব বিপদের থেকে মোকাবেলা করবে, তাকে রক্ষা করবে। ভিড়ের মাঝ থেকে একটা ছেলে বলে উঠল। নিস্তব্ধ মুচকি হেসে ঠাট্টা স্বরে বলল, কি বলছো ভাই? নিজের হালাল স্ত্রীর সঙ্গে নোংরামো কেন করব? আরে এটাকে তো রোমান্স বলে, জানো না বুঝি? নিস্তব্ধর কথার মানে বুঝতে সবাই একে অপরের দিকে হতবম্ব হয়ে চাইল। নিস্তব্ধ আবারও শক্ত কণ্ঠে বলল, আর হ্যাঁ, এখানে আমি কোনো শিক্ষক বা ডাক্তার নই, আর না তো তোমরা আমার শিক্ষার্থী। আমি এখানে কথা বলছি একজন সাধারণ মানুষ, একজন হাজবেন্ড হিসেবে, যে তার স্ত্রীর সঙ্গে নোংরামো তকমা কিছুতেই সহ্য করবে না। আর তোমরাও আমার মতো সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের মাঝে এখন কোনো শিক্ষক শিক্ষার্থী বলতে কিচ্ছু নেই। আশা করি বুঝাতে পেরেছি। বাসন্তী ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে। নিস্তব্ধ তাসফির কাঁধ হালকা ভাবে জড়িয়ে বলল, হ্যাঁ, এই নিস্তব্ধ ইয়াসার বিবাহিত, আর এই যে তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার একমাত্র অর্ধাঙ্গিনী। আমরা বদ্ধ চেম্বারে কোনো নোংরামি করছিলাম না, বরং যে আমাদের প্রাইভেট মোমেন্টের ভিডিওগুলো পাবলিক করেছে সেই ব্যক্তি অপরাধী। আর বিয়ের কথা বানোয়াট মনে হলে এই যে কাবিননামা চেক করে দেখতে পারো, তবুও বিশ্বাস না হলে তারিখ মিলিয়ে দেখতে পারো। ভাবতেই পারো আমার বাপ উকিল, এগুলো বানানো সহজ ব্যাপার। আরে ভাই, আইন এতটাও সোজা নয় যে তুমি 10 মিনিটে জাল কাগজ বানাবে। তবুও বিশ্বাস না হলে এক্সপার্টকে দিয়ে সই করা কলমের কালি পরীক্ষা করিয়ে দেখতে পারো তা কতটা পুরনো। যে কাজী বিয়ে পড়িয়েছে তাকেও ডেকে আনতে পারো, অ্যাজ ইয়োর উইশ। বাট তাসফি, মাই ওয়াইফ, ইট উইল নট বি ফলস প্রুফ ইন এনি ওয়ে। সকলের চোখে বিস্ময়। পুনরায় শুরু হলো গুঞ্জন। এই তবে কি এই তাসফি নামের মেয়েটাই নিঃসদ্য স্যারের বউ? সে আর আমরা কিনা শুধু শুধু মেয়েটাকে কত কথা শোনালাম। নিস্তব্ধ সকলের দিকে তাকিয়ে কৌতুক করে হাসলো। কিছুক্ষণ আগে যারা দুর্নামের বন্যা বয়ে দিচ্ছিল, দেখো এখন তারাই আবার আফসোসের সমুদ্রে ভাসছে। হায় রে মানব জাতি! তাসফি অপলক তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের মুখশ্রীর পানে। তার সুদর্শন ডাক্তার সাহেবের রাগী মুখখানা দেখতে বোধ হয় আরো একটু বেশি সুদর্শন লাগছে। কি অদ্ভুত! তাসফির এত কিছুর মাঝেও এত কেন ভালো লাগছে? কেন ইচ্ছে করছে নিস্তব্ধ ধরে রাখা হাতখানা আর না ছাড়তে? কেন ছাড়বে সে? আজন্মকাল ধরে রাখবে সে তার সুদর্শন বুদ্ধিদীপ্ত ডাক্তার সাহেবের হাতখানা। ইহকালে পরকালে সর্বকালে সে এই হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। নিস্তব্ধ সকলকে থামতে বলে উচ্চ কণ্ঠে শুধালো, তোমাদের শিক্ষক হিসেবে একটা উপদেশ দিতে চাই। জীবনে কখনো কোনো পদক্ষেপ যাচাই বাছাই না করে নেবে না।
এখনকার অনলাইনের যুগে কে সত্য বলল কে মিথ্যা বলল এটা বাছাই করা বড্ড মুশকিল। আর তা যদি হয় আমাদের একদমই অজানা, তাহলে তো কথাই নেই। সমাজ আমাদের যেভাবে পারবে লুফে নেবে। তাই কারো দিকে আঙ্গুল তোলার আগে সত্য মিথ্যা যাচাই করে নেবে। তোমাদের একটা কথার প্যাঁচে কত মানুষ কত সমস্যায় পড়ে তা তোমাদের ধারণারও বাইরে। আজ যদি আমার অর্ধাঙ্গিনী দুর্বল হতো, আমি দুর্বল হতাম, তবে তো তোমাদের সামনে এই সত্যগুলো তুলে ধরার চেষ্টা করতাম না। অপমানে ঘরে বসে থাকতাম। আবার স্ত্রী প্রতিবাদ না করে কান্না করে বুক ভাসিয়ে ফেলতো। আর তোমরা কি করতে? একজনের মিথ্যেকে বুকে পুষে রেখে মিথ্যেকে সারা জীবন সত্য মেনে আসতে। আর আমরা কি করতাম? সমাজের অসুস্থ মানসিক টর্চারে অতিষ্ঠ হয়ে উঠতাম। তাই কখনো কাউকে মানসিক আঘাত করার আগে সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন যাচাই করে নেবে। কখনো কখনো এই সত্য মিথ্যা একটা প্রাণের মূল্যের সমান ভাগিদার হয়ে দাঁড়ায়, যা আমরা আমাদের সমাজের মানুষ তা কল্পনাও করতে পারি না। এই সত্য মিথ্যার খেলা মানব জীবনেও তোমাদের অনেকটা কাজে দেবে। প্রতিটা পদে পদে নতুন করে মানুষ চিনবে। মাঝে মাঝে আমাদের সমাজের কিছু অসুস্থ বিকৃত মানুষকে জানবে, আর পরবর্তীতে অবশ্যই তাদের এড়িয়ে চলবে। আর একটু আগে ওখান থেকে কোন ছেলেরা যেন বললো না, সমাজের মানুষ কি শিখবে? আরে ভাই, তোমরা কি শেখাচ্ছ সমাজকে? নোংরামি, ফাতরামি, রাহাজানি। এই যে কদিন আগে একটা শিশু ধর্ষণ হলো, সেখানে তো প্রতিবাদ করো না। এখানে সেখানে চুরি ডাকাতি হচ্ছে, কেউ শত্রুতা করে কারো গলা কেটে ফেলছে। আশ্চর্য সমাজ আমাদের। অহেতুক কোন শিক্ষক কোন সেলিব্রিটি কি করলো সেই খবর গুনতে থাকো সারাদিন। তোমাদের থেকে সমাজ কি শিখবে? তোমাদের থেকে সমাজ যদি কিছু শিখতই, তবে দেশে এখন আর এত অন্যায় অপরাধ হতো না। বর্তমানে আবার সমাজ আছে নাকি? যে যার নিজের মতো চলে। আরে সমাজই যদি থাকতো, তবে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ছেলেরা ইভটিজিং করলে সমাজের আর 5টা লোক এগিয়ে এসে মেয়েটাকে সাহায্য করতো। কই, তা তো করে না। যে যার কাজ নিয়ে ব্যস্ত। অন্যের কথা ভাববার সময় আছে নাকি কারো? সকলে নিজের পকেট ভরতে ব্যস্ত। সমাজ আছে কিন্তু সমাজের মানুষগুলোর মনে বর্তমানে একতা নেই, সাহস নেই। কেউ তো পশুর সমান, কেউ পশু চাইতেও নিকৃষ্ট। যেসব মানুষজন ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করতে পারে, তারা আবার মানুষ হয় কেমনে? দেশে ধর্ম নিয়ে টানাটানি। আরে ভাই, আমরা সবাই তো মানুষ, যার যার ধর্ম শেষে পালন করো না। কেউ তো বাধা দিচ্ছে না, তবুও কেন এত হানাহানি? এই যে মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, কেন ভাই? কেন এত হিংসা? পরাবলম্বন। আমাদের প্রিয় নবী শিক্ষা ভুলতে বসেছে মানুষ। দিনে কে কয় ওয়াক্ত নামাজ পড়ে? কে কতবার আল্লাহকে স্মরণ করে? সমাজের খবর রাখো তোমরা? সারাদিন ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকো, আর প্রাইভেট মেডিকেলে পড়ে বাপের অন্ন ধ্বংস করো। নিস্তব্ধ চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করলো। সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। ভিড় থেকে নিস্তব্ধ ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। নিলয় সাহেব গর্ভে ছেলের পিঠ চাপড়ে বুক ফুরিয়ে শুধালেন, বেস্ট অফ লাক মাই সান। আজ যেভাবে নিজের ভুল শুধরে নিজ ইগো পাশে রেখে অর্ধাঙ্গিনীর পাশে দাঁড়ালো, আই প্রাউড অফ ইউ মাই সান। আশা করি ভবিষ্যতেও আজ জন্মকাল নিজ অর্ধাঙ্গিনীর হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে। নিস্তব্ধ কণ্ঠ নিচু করে নিলয় সাহেবের কানে কানে বলল, ইগো নয় বাবা, ভালোবাসা। আমি তোমার বৌমাকে ভালোবাসি বাবা। আজ ভালোবাসা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তুমি মাকে যতটা ভালোবাসো, আমি আমার বউকে তোমার থেকেও বেশি পরিমাণ ভালোবাসি। ছেলের কথায় নিলয় সাহেব চোখ গরম করে চাইলেন। একটা কথা বলে যদি শান্তি পায়, ভালোবাসা স্বীকার করবে, তবুও নিচু হবে না, মানে তাকে টেক্কা দিতেই হবে। তবে সে যাই হোক, টেক্কা তো দেবেই। ছেলেটা কার দেখতে হবে না? ভাবনার মাঝেই ভদ্রলোক আনমনে হাসতে লাগলো। নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, মাথা ঠিক আছে তো তোমার? একা একা হাসছো কেন? ভদ্রলোক ছেলের কথায় থতমত খেলো। ছেলেকে পাত্তা না দিয়ে তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, এই যে মামুনি, আর কোনো চিন্তা নেই, বুঝেছ? ছেলে যখন মেনে নিয়েছে, তখন আর ঝামেলা করো না মামুনি। তোমার এক বাবা নেই তো কি হয়েছে? আমি আর এক বাবা আছি না? তোমার সঙ্গে তোমার বর মহাশয় স্বয়ং আছেন, আমার গোটা পরিবার আছে। আর কিসের চিন্তা তোমার, বলো? বাসন্তী পেছন থেকে তাসফিকে জড়িয়ে ধরে বলল, আর এই নিয়ে আমি আসছি সব সময় আমার মিষ্টি বোন প্লাস ভাবির সঙ্গে।
আজ নিস্তব্ধ নিজে খুব বড় ধরনের একটা শিক্ষা পেল, বদনাম। একবার যা রটে যায় তা শুধরে নিলেও তার রেশ খানিকটা থেকেই যায়। এই যে আশেপাশে মানুষের ফিসফিস দেখে বোঝাই যাচ্ছে তা। তাই তো জীবনে ইচ্ছে করে এমন কোনো কাজকে অপ্রয়োজনীয় ফেলে রাখতে নেই। কখনো কখনো ছোট্ট ছোট্ট বিষয়বস্তুকেও তুচ্ছ করতে নেই। দেখবে তোমার অবহেলার কারণে একটা সময়ে সেই ঠিক তোমাকেই ভুগতে হবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে তাসফির কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ এখন বিষয়টা খুব করে উপলব্ধি করতে পারছে। আসলে কিছু কিছু বিষয় আছে যা সব সময় থাকতে থাকতেই সকলকে অবগত করা উচিত। সময় পেরিয়ে যাওয়ার পর তা সামনে আসলে ভীষণ করে ভুগতে হয়। ক্ষতি বয়ে লাভ কিছুই হয় না। অর্ধাঙ্গিনীর আধ ভেজা শুষ্ক চোখ মুখ দেখে নিস্তব্ধের বড্ড মায়া হলো। তারা তখন বসে আছে গাড়িতে। তাসফির কান্না করেই যাচ্ছে। হাজার প্রশ্নের পরেও তাসফির উত্তর দিচ্ছে না। কি মুশকিল। নিস্তব্ধ অসহায় চোখে চেয়ে বলল, কি মুশকিল, এভাবে কান্না কেন করছো সেটা তো বলবে নাকি? এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালাম, কিছু বলছো না তুমি? তাসফি কোনো জবাব দিল না। নিস্তব্ধ পুনরায় কিছু বলতে নেবে তার আগে তাসফি ঝাঁপিয়ে পড়লো তার কোলে, আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। নিস্তব্ধ মুচকি হেসে প্রেয়সীকে আঁকড়ে নিল, আদুরে চুমু খেলো কপালে। তাসফি ফিসফিস করে আমোদিত স্বরে বলল, থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব। আলিঙ্গন রজনী ভাঙতে নিস্তব্ধর ফোন বেজে ওঠাই যথেষ্ট ছিল। নিস্তব্ধ ফোন রিসিভ করলো। হ্যাঁ হৃদয়, বলো, কোনো ক্লু পেলে? ওপাশের ব্যক্তির কথা শুনে মুহূর্তেই নিস্তব্ধের হাসি খুশি চোখ মুখ পাল্টে রাগে লাল হয়ে উঠল মুখশ্রী। তাসফি নিজেও ভয় পেয়ে গেল। কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ তাসফিকে নিজ বক্ষের সঙ্গে চেপে ধরে উচ্চারণ করলো, আরাধ্য আরাধ্য। প্রকৃতি জুড়ে মৃদু সমীকরণ বইছে, পাখিদের কণ্ঠস্বরে আকুলতা। মেঘে ঢাকা আকাশ এখন উন্মুক্ত, উন্মাদের ন্যায় চলছে নিস্তব্ধ চার চাকার গাড়িটি, শত তারা তার গন্তব্যে পৌঁছানোর। এই মাত্র নীল পদ্ম নামের আইডি থেকে আরাধ্য আর তার দ্বিতীয় ভিডিওটি পাবলিশ করলো তাদের কলেজের গ্রুপে, যেখানে সে মাথা নিচু করে বসে নিজের অপরাধ স্বীকার করেছে। সেখানে সে স্পষ্ট করে বলেছে সে নিজের সুবিধার্থে তাসফি ও নিস্তব্ধ স্যারের ভিডিওটি করেছিল এবং পাবলিশ করেছিল। সে জানতো না তারা বিবাহিত, তবুও তাদের দুর্নাম ছড়াতে সে এমনটা করেছে। সে এখন সকলের নিকট ক্ষমাপ্রার্থী। সে তার অপরাধ বুঝতে পেরেছে। এই ভিডিও দেখার পর সকল শিক্ষার্থী আরও আফসোসের সুর তুলছে। শুধু শুধু তারা নিস্তব্ধ স্যার আর তাসফিকে জড়িয়ে কতগুলো নোংরা কথাবার্তা বলল। নিস্তব্ধ আর তাসফি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরাধ্যের বাসার সামনে। আরাধ্যের নামটা শুনে সেও কিছুটা থমকে গিয়েছিল প্রথমে, বিশ্বাস করতে খানিকটা কষ্ট হয়েছিল তারও। আরাধ্যকে নিজের ভাইয়ের স্থানে বসিয়েছিল সে। এই প্রথমবার তাসফি বোধহয় ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গেল। আরও কি কেউ আছে সেই লিস্টে? ছেলেটা এক নিমিষেই কেমন তাদের বন্ধুত্বের ফাটল দড়িয়ে দিল। কেন করলো ও এমনটা? কি ক্ষতি করেছিল তাসফি তার জবাব নিতে তাসফি এসেছে। নিস্তব্ধ আরাধ্যর নাম ধরে চিল্লিয়ে ডাকতে লাগলো। আরাধ্য, বাবা মাকে সময় কেউই বাড়িতে ছিলেন না, দুজনেই কর্মজীবী মানুষ। আরাধ্য, আরাধ্য, বেরিয়ে এসো, বেরিয়ে এসো কুইক। নিস্তব্ধ রাগে ফুঁসছে। নিস্তব্ধর কণ্ঠ পেয়ে আরাধ্য ভয়ে কাঁপতে লাগলো। আজকে বোধহয় তার নিস্তার নেই, তবুও সে তো অপরাধী। আরাধ্য এক পর্যায়ে ছুটে বের হলো আর সহ্য করতে না পেরে। আরাধ্য দেখা পেতেই নিস্তব্ধর ভেতরের আগুন যেন দাও দাও করে বেড়ে গেল, তেড়ে এসে গেল তার দিকে। হাতে মুখে কিল ঘুষি মেরে অস্থির করে তুলল। তাসফি থামাতে চেয়েও পারছে না, নিস্তব্ধকে টেনেও সরাতে পারছে না। এমনটা হবে জানলে সে আসতো না কিছুতেই। সে তো রক্তারক্তি চায়নি। লোকটা বেজায় খেপে আছে। সুজন গাড়ি থেকে নেমে দৌড়ে এলো। নিস্তব্ধ, কি করছিস? থাম, ছেলেটা ওর ভুল স্বীকার করেছে, থাম ভাই। সুজন কোনো রকমে নিস্তব্ধকে থামালো। ছাড় আমায় সুজন, আজ ওকে চরম শিক্ষা দেব। সব জানার পরও এত বড় স্পর্ধা ও পায় কি করে? আরাধ্য তখনও দুহাত পেছনে মাটিতে ঠেকিয়ে বসে রয়েছে ক্লান্ত ভঙ্গিতে। দস্তাদস্তি করে কিছুটা জখমও হয়েছে সে। সুজন ওদের থামিয়ে আরাধ্যর দ্বিতীয় ভিডিওটি ওপেন করে দেখালো। সুজনকে নিস্তব্ধ আসার পথেই মেসেজ করেছিল আরাধ্যর কথা বলে, তাই তো ছুটে এসেছে। সে ঠিক জানে নিস্তব্ধ এখানে এসে কি করতে পারে। বন্ধুকে সে হাড়ে হাড়ে চেনে।
তাসফি ভিডিও দেখা শেষে আরাধ্যর দিকে এক পলক চেয়ে এগিয়ে গেল। বসে থাকা আরাধ্য শার্টের কলার ঝাঁকিয়ে কণ্ঠে বিষাদ ঠেসে শুধালো, কেন করলি এমনটা? বল বল, কেন করলি? কি লাভ হলো তোর এতে, বল। তাসফি এই পর্যায়ে আরাধ্যর গালে থাপ্পড় মেরে বলল, চুপ করে থাকিস না আরাধ্য, বল প্লিজ ভাই, এই আরাধ্য বল না। ভাই ডাক শুনে আরাধ্য ছলো ছলো নয়নে তাকালো তাসফির পানে। তাসফির চোখেও জল। আরাধ্য স্পষ্ট ঠাউর করতে পারলো তার জীবন থেকে ধমকা হাওয়ার ন্যায় নিজ হাতে কিছু সুখ বিসর্জন দিয়ে ফেলেছে সে। পুনরায় চাইলেও সে আর তা ফিরিয়ে আনতে পারবে না। বিশ্বাস একবার ভঙ্গ হলে পুনরায় গড়া প্রায় অসম্ভব ব্যাপার। পুনরায় গড়লেও মনের মাঝেই সে চির থেকেই যায়। ঝোঁকের বসে করা কাজ আজ তার নিকট হতকারিতা। দীর্ঘ নিঃশ্বাস ফেললো আরাধ্য।